মেকানিজম, রিয়াকশন, এই সমস্তগুলো আমাদের পড়া চলছিল। তো আজকে চল আমরা শুরু করি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা অনেকেই ভালো করে পড়ে না, কিন্তু এটার দরকার পড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। এই পার্টটার কিন্তু খুব ইম্পর্টেন্স বাড়ছে। আমি তোকে সে নিয়ে বলবো অনেক কথা। আজকে ভালো করে বোঝার চেষ্টা করবি। একটু হয়তো ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু আমি নিজের মতো করে প্রেজেন্টেশন করে দিয়েছি। অনেক কম্পাউন্ড দিয়ে এক্সাম্পল দিয়েছি। আমরা একটু বেশি সময় নিয়ে পড়াচ্ছি। যেটা হয়তো একটা দুটো এক্সাম্পল দেওয়া যেত, সেটা বইতে হয়তো অল্প এক্সাম্পল রয়েছে। আমরা অনেক বেশি এক্সাম্পল নিয়ে আরো বেশি সময় ধরে এক একটা টপিক নিয়ে বোঝার চেষ্টা করছি। সেই জন্য হয়তো একটু সময় লাগছে, কিন্তু জিনিসটা বোঝা ভালো হচ্ছে। তো এটাই দরকার ছিল আর কি। আমাদের যে সিচুয়েশন এখন, হাতে যে সময় আছে, তাতে আমরা এটা করতেই পারি। তো দেখ, আমাদের আজকের টপিকটা হচ্ছে অ্যারোমেটিসিটি। খুব ইন্টারেস্টিং একটা টপিক। অ্যারোমেটিসিটি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি আগে বলি। প্রথম কথা হচ্ছে যে অ্যারোমা, এই কথাটার মানে হচ্ছে কি না, সুইট স্মেল, সুন্দর গন্ধ। তো যখন ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হচ্ছিল, তখন সেই কম্পাউন্ডগুলোর কিছু কম্পাউন্ড দেখা যাচ্ছিল যে খুব সুন্দর গন্ধ, তাদের সুইট স্মেল। তো সায়েন্টিস্টরা সুইট স্মেলকে বলে অ্যারোমা। তো তার থেকে এলো অ্যারোমেটিক কম্পাউন্ড, যাদের সুন্দর গন্ধ আছে তাদেরকে বলা হবে অ্যারোমেটিক কম্পাউন্ড। কিন্তু দেখ যে এটা তো সায়েন্স। ন্যাচারালি এই সুন্দর গন্ধ, বাজে গন্ধ, অল্প বাজে গন্ধ, এগুলো দিয়ে কখনো ক্লাসিফাই করা যায় না। কারণ কারোর কাছে অনেক সময় এরকম হয়, এগুলো পার্সোনাল ডিফারেন্স হয়ে যায়। কারোর কাছে একটা সুন্দর গন্ধ, সেটা হয়তো অন্যের কাছে হয়তো অতটা সুন্দর নাও লাগতে পারে। বা কারোর কাছে হয়তো কম্পারেটিভলি একটা ভালো গন্ধ না, সেটাকে হয়তো তার ভালো মনে হতে পারে। তো সেই জন্যে কোনো কম্পাউন্ডকে সুন্দর গন্ধ আর সুন্দর গন্ধ নয়, সুইট স্মেল বা সুইট স্মেল নয়, এটা একটা গুড ক্রাইটেরিয়া নয়, কখনোই নয়। তো এই কথা সায়েন্টিস্টদের মাথায় ছিল, এবং সায়েন্টিস্টরা অ্যারোমেটিক কম্পাউন্ড কাদেরকে বলা হবে তার জন্য কিছু কন্ডিশন ডেভেলপ করার চেষ্টা করেছিলেন, যে এই কন্ডিশন হলে তবেই তাকে অ্যারোমেটিক বলা হবে। সুন্দর গন্ধটা কিন্তু ক্রাইটেরিয়া নয়। সেটা হয়তো হয়ে যেতে পারে যে এই ক্রাইটেরিয়াতে যে কম্পাউন্ডগুলোকে ভাবা হলো সেটা হয়তো সুন্দর গন্ধ, মেবি অর মে নট বি। গন্ধের সাথে কোনো সম্পর্ক নেই, নামটা ওভাবে এসছে। আমরা আজকে যেটা কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা কোশ্চেন দেয়, যে কোশ্চেনে অনেক রকমের মলিকিউল বা আয়ন তুলে দেয়, তুলে দিয়ে জিজ্ঞাসা করে বলো এদের মধ্যে কে অ্যারোমেটিক বা কে অ্যারোমেটিক নয়, সেটা তোমরা বলো। তো এই ধরনের কোশ্চেন কম্পিটিটিভ এক্সামেও দেয়, বোর্ড এক্সামেতেও দেয়। তো এটা যাতে করে আমি কিছু কম্পাউন্ড মুখস্থ করে গেলাম, এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক নয়, সেটা করতে পারি। কিন্তু আমি বলতে চাইছি যে সেটা করার দরকার নেই। তার কারণটা হচ্ছে খুব সিম্পল, যে আমার একটা কম্পাউন্ড জানা নেই, এরকম ধরনের একটা কম্পাউন্ড আমাকে হয়তো দিয়ে দিল, বাই চান্স আমাকে দিয়ে দিল। তো সেক্ষেত্রে আমি কি করে বুঝবো যে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক না? আমার তো সমস্যা হতে পারে। তাই আমাকে কি করতে হবে না, কন্ডিশন জানতে হবে, যে কোন কন্ডিশনগুলো কিন্তু জরুরি, কোন কন্ডিশনগুলো দিয়ে কিন্তু আমরা একটা কম্পাউন্ডকে অ্যারোমেটিক বলে বোঝাতে পারি কাউকে। তো the rules of a compound to be aromatic is known as aromaticity। যে রুলগুলো দিয়ে আমি একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হবে কি হবে না বলতে পারি, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যারোমেটিসিটি। তাই আমরা অ্যারোমেটিসিটি পড়তে গিয়ে আমরা চলে এলাম রুলস ফর অ্যারোমেটিসিটি। খুব ভালো করে বোঝার চেষ্টা করবি, আমি তোকে ভালো করে বলবো। এখানে প্রেজেন্টেশন আমি আমার মতো করে দিয়েছি, আমি কম্পাউন্ড চুজ করেছি তার মতো করে। আমি তোকে বইয়ের মতো একদমই যাইনি, আমি একদম ডিফারেন্ট ওয়েতে তোকে বোঝাবার চেষ্টা করব। তাতে কিছু প্রথমে ইনিশিয়ালি কিছু প্রবলেম হবে, কিন্তু আমি তোকে সেগুলো বোঝাতে যাব। তো
তো রুলস ফর অ্যারোমেটিসিটি এই জিনিসটা আজকে পড়া শুরু করছি, চল শুরু করা যাক। তো প্রথমেই দেখ যে রুলস ফর অ্যারোমেটিসিটিতে একটা বেসিক জায়গা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি না, অ্যারোমেটিক মলিকিউলসের কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে যে যারা অ্যারোমেটিক হয় তাদের তিনটে প্রপার্টি আমাদের জানা আছে। এই তিনটে প্রপার্টি কি আমি তোকে বলছি, তুই আমার কথাটা ভালো করে শোন। প্রথম প্রপার্টিটা হচ্ছে হ্যাভ এক্সট্রিমলি হাই রেজোন্যান্স এনার্জি 36 কিলোক্যালোরি পার মোল ফর বেনজিন। এই কথার মানে কি এক্সট্রিমলি হাই রেজোন্যান্স এনার্জি? এই কথাটার মানে কি দেখ, বেনজিন কি না, বেনজিনকে যদি তুই ভালো করে দেখিস তাহলে বেনজিনে দেখতে পাবি এই বন্ডগুলো হচ্ছে পাই বন্ড, এই ডাবল বন্ডগুলো যেগুলো আছে এই বন্ডগুলো পাই বন্ড। আমি একটু ভালো করে লিখি, ভালো করে লিখছি। আচ্ছা, এই যে বেনজিন তার ভিতরে একটা, দুটো, তিনটে, এই ডাবল বন্ড আমি বরাবরই বলেছি ডাবল বন্ড থাকলে তার মধ্যে একটা বন্ডকে বলা হয় সিগমা বন্ড আর বাকিটা হচ্ছে কি না পাই বন্ড। এই পাই বন্ড হয় সবসময় কি উইক, মানে কোনো রিএজেন্ট এসে যদি অ্যাটাক করে তাহলে সহজে ভেঙে যায়। পাই বন্ডস আর উইক, তো পাই বন্ডস যদি উইক হয়, বেনজিনে কতগুলো পাই বন্ড আছে না 3 পাই বন্ডস, তিনটে পাই বন্ড, মানে 3 উইক বন্ড, 3 উইক বন্ড, মানে বেনজিন কিন্তু কি হওয়ার কথা রিঅ্যাক্টিভ। দিস ইজ এক্সপেক্টেড। আমি ভাবছি, আমি আবারও বলছি তোকে যে বেনজিনে তিনটে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের মধ্যে একটা করে পাই বন্ড থাকে, তো এই পাই বন্ডগুলো কি হয় না উইক হয়। তো সবসময় কি হয় না উইক বন্ডগুলো চায় যে তারা ভেঙে চলে যেতে, ভাঙতে চায়। তার মানে বেনজিনে যদি তিনটে উইক বন্ড থাকে তাহলে সেই তিনটে উইক বন্ড সহজে ভেঙে যেতে চাইবে, মানে বেনজিন কি হবে, বেনজিন রিঅ্যাক্টিভ হওয়ার চান্স। কিন্তু আমরা কি দেখি না বেনজিন কিন্তু একদমই রিঅ্যাক্টিভ নয়। বেনজিন কিন্তু অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি বেনজিন used as solvent in many organic reactions। কথাটা বোঝ যে বেনজিন সলভেন্ট হিসাবে ইউজ হয়। সলভেন্ট মানে বেনজিনের মধ্যে নিয়ে রিয়াকশন করানো হয়। দেখ, ইনঅর্গানিক রিয়াকশন কিসের মধ্যে আমরা করি, জলের মধ্যে করি, জলে ডিজলভ করি, জলে ডিজলভ করে করি। তো কেন জলের মধ্যে করা হয়? এই কারণেই জলের মধ্যে করা হয় যে জলের মধ্যে যদি আমরা কোনো রিয়াকশন করি, জল তো নিজে পার্টিসিপেট করে না, তাহলে আমাদের কোনো চাপ নেই। যে যার মধ্যে করছি সেই যদি পার্টিসিপেট করে যেত তাহলে প্রবলেম হতো। তো তার মানে একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে সলভেন্ট হবে সেই যে নিজে পার্টিসিপেট করবে না রিয়াকশন, সেই হবে সলভেন্ট। তো বেনজিন আজকে মোস্ট অফ দ্য অর্গানিক রিয়াকশনে সলভেন্ট হিসাবে কাজে লাগছে। তার কারণ হচ্ছে বেনজিন ইটসেলফ ডু নট টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন। বেনজিন নিজেই বেশিরভাগ রিয়াকশনে পার্টিসিপেট করে না। এখন তুই যদি বলিস এই তো আপনি বলছেন যে বেনজিনে তিনটে পাই বন্ড আছে, পাই বন্ডগুলো উইক বন্ড এবং তারা রিঅ্যাক্টিভ,
তাই বেনজিন রিঅ্যাক্টিভ হবে। আবার বলছেন সলভেন্ট হিসাবে কাজ করে তারাই, যারা কিনা পার্টিসিপেট করে না। তাহলে ব্যাপারটা ঠিক আমার মাথায় ঢুকছে না, বুঝতে পারছি না। দিস ইজ গুড। বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি। মানে বেনজিন সম্পর্কে আমরা যা ভাবছি তার চাইতে কিন্তু বেনজিন বেশি স্টেবল। এখন কারণ কি? আমরা ভাবছি বেনজিন রিঅ্যাক্টিভ হবে, কিন্তু আসলে বেনজিন রিঅ্যাক্টিভ হলো না। কেন? আসলে রেজোন্যান্স। রেজোন্যান্স মানে এর পাই বন্ডগুলো কিন্তু সহজে এক জায়গা থেকে আর এক জায়গায় ডিলোকালাইজড হয়ে যায়। পাই বন্ডকে তুমি খুঁজে পাবে না। পাই বন্ড যে উইক, তাকে সেখানে যে রিয়াকশন হবে তাকে খুঁজে পাওয়া যাবে না। তো রেজোন্যান্স করে যে স্টেবিলিটিটা পায় তাকে বলে কি? রেজোন্যান্স এনার্জি। কতটা স্টেবিলিটি পায়? 36 কিলো ক্যালোরি এনার্জি তার কমে যায়। এনার্জি কমে যাওয়া মানে স্টেবল হওয়া। তো বেনজিন যেহেতু রেজোন্যান্স করে, শুধু বেনজিনই বলি কেন, আরো এরকম অনেক কম্পাউন্ড আছে যারা কিনা রেজোন্যান্স করে, যাদেরকে লোকেট করা যায় না। তুই ধর ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ধর ভাবলি যে মানে ভাবলি যে তুই হয়তো মেরে ফেলবি, তো এটা কি সম্ভব? কিভাবে সম্ভব? তুই হয়তো ভাবলি আমাকে মারবি, তো আমাকে মারবি, আমি তো সবসময় বাড়িতে থাকি, এখানে ওখানে থাকি, লোকালাইজ, লোকেট করা যাচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী, সে তো অনেক, তার আজকে এখানেও থাকতে পারে, কালকে ওখানেও থাকতে পারে, কালকে সেখানেও থাকতে পারে। তোকে অনেক বেশি প্ল্যান প্রোগ্রাম করতে হবে তাকে মারতে গেলে, কারণ সে ডিলোকালাইজড। তাকে তুই লোকেট করতে পারছিস না, তাকে তুই আইডেন্টিফাই করতে পারছিস না যে কোথায় সে আছে। তুই আমার বাড়িতে এলি, দরজা খুললাম, মারলি, চলে গেলি। এরকম কি হবে? নরেন্দ্র মোদী বাড়িতে গেলি, দরজা খুললো নরেন্দ্র মোদী? না, তোকে অনেক সিকিউরিটি পেরিয়ে যেতে হবে, অনেক টাইট সিকিউরিটি রয়েছে। তাকে কোথায় পাওয়া যাবে সেটাও একটা বড় ব্যাপার। তার মানে যে ডিলোকালাইজড হয় তাকে কিন্তু অ্যাটাক করাটা মুশকিল হয়। তো বেনজিনের ডাবল বন্ড গুলো কিন্তু ডিলোকালাইজড, তাই বেনজিন কিন্তু এক্সট্রা স্টেবল। কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডের সবসময় এই গুণটা থাকে যে সে রেজোন্যান্স করতে পারে এবং এক্সট্রা স্টেবিলিটি পায়। অ্যারোমেটিক কম্পাউন্ডের আরো একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে তারা সাবস্টিটিউশন রিয়াকশন করে, অ্যাডিশন রিয়াকশন করে না। এই বিষয়টা আমি আজকে লেট আওয়ার্সে বলছি, আমি পরের শেষের দিকে বলছি যে কত রকমের অর্গানিক রিয়াকশন আছে সে নিয়ে আমি কথা বলছি। আবার একটা কথা, ডিলোকালাইজড পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন মানে ওই যে ডাবল বন্ডের যে ইলেকট্রন, সেটা ডিলোকালাইজড হয়ে যাচ্ছে। আজকে আমরা বলছি যে বেনজিন এইখানে ডাবল বন্ড গুলো ছিল, এইখানে 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 ছিল, পর মুহূর্তেই দেখা যাচ্ছে যে সে ডাবল বন্ড পজিশন চেঞ্জ করেছে। তুই ভাবলি এখানে আছে, সে ঘুরে এখানে, এখানে আছে, এখানে, এখানে আছে, এখানে। তো এটা কিন্তু পজিশন চেঞ্জ করলো, দ্যাট ইজ কল্ড ডিলোকালাইজ। এরকম যদি খুব কুইকলি করে তাহলে ডিলোকালাইজেশন। তো অ্যারোমেটিক মলিকিউলে আমরা দেখেছি এই তিনটে ক্রাইটেরিয়া মেনটেন হতে। তো আমরা শুধু এই ক্রাইটেরিয়ার উপর বেস করে কিভাবে কে অ্যারোমেটিক কে অ্যারোমেটিক নয় কিভাবে বলবো, সেটাই আজকে ঠিক করার সময় এসে গেছে। তো দেখ যে আমরা কি করছি না, আমরা যেটা করছি সেটা হচ্ছে we also gave a few example of other molecules. আমরা কিছু মলিকিউলের এক্সাম্পল দিচ্ছি, কিছু মলিকিউলের এক্সাম্পল দিচ্ছি যে মলিকিউলগুলো কি অ্যারোমেটিক, কিন্তু কিছু এক্সাম্পল দিচ্ছি which look similar to benzene but অ্যারোমেটিক নয়। দেখতে একই রকমের হলেই যে সবসময় অ্যারোমেটিক হবে তা কিন্তু নয়। তুই দেখ, আমি তোকে এক্সাম্পল দিচ্ছি। তোকে এখানে কিছু কম্পাউন্ড দেখানো হচ্ছে, অনেককেই বেনজিনের মতো বা বেনজিনের টাইপের দেখতে, যেরকম ন্যাপথালিন, এটা অ্যারোমেটিক। ফিউরান, দিস ইজ অলসো অ্যারোমেটিক। ইন্ডোল, এটা অ্যারোমেটিক। পিরিডিন, দিস ইজ অলসো অ্যারোমেটিক। ট্রোপাইলিয়াম আয়ন,
কেন আমি তোকে পরে বলছি। সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, অল দোজ কম্পাউন্ডস আর অ্যারোমেটিক। এরা সবাই অ্যারোমেটিক। তুই এখন বলবি কেন এরা অ্যারোমেটিক, আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলিনি এখন, আমি শুধু এক্সাম্পল দিয়েছি। কিন্তু আবার এই কম্পাউন্ডটা সাইক্লোঅক্টাটেট্রাইন, এটা কিন্তু নট অ্যারোমেটিক, এটা কিন্তু অ্যারোমেটিক নয়। এরা অ্যারোমেটিক, বাঁদিকের গুলো অ্যারোমেটিক, কিন্তু এটা অ্যারোমেটিক নয়। প্রশ্ন উঠছে যে আমি তাহলে কি করে বুঝবো যে কে অ্যারোমেটিক কে অ্যারোমেটিক নয়? আমি তো দেখে তো কিছু আমার মনে হচ্ছে না, আমি তো কিছু বুঝতে পারছি না। এখানে তো পাই বন্ড আছে, এখানে পাই বন্ড আছে, এখানে রিং আছে ইত্যাদি ইত্যাদি, সবই তো একই রকম মনে হচ্ছে। কেউ কখনো কখনো পাই বন্ড হচ্ছে, কেউ কখনো কখনো পাই বন্ড অ্যারোমেটিক হচ্ছে, কেউ অ্যারোমেটিক হচ্ছে না। চল ডিটেলে আমি তোকে বোঝাই যে মজাটা কোনখানে, ভালো করে বোঝার চেষ্টা কর। অনেকেই হয়তো এরকম করে ভাববে না, আমি তোকে ব্যাপারটা স্টেপ ওয়াইজ বোঝাচ্ছি এবং লাস্টে আমি তোকে টোটাল ব্যাপারটা সাম আপ করেও দেখাবো। দেখ, ভীষণ ভীষণ মজা লাগবে কিভাবে আমি তোকে বুঝিয়ে দেব। প্রথম কথা হচ্ছে যে বেশ কিছু রুল আমি তোকে বলবো, বেশ কিছু রুল আমি তোকে বলবো। সেই রুলের মধ্যে যদি একটাও ভায়োলেট হয় তাহলে তাকে অ্যারোমেটিক বলবো না। এনি অফ দিস কন্ডিশনস আর ভায়োলেটেড, নো অ্যারোমেটিসিটি ইজ পসিবল। কথাটা মাথায় রাখবি। আমি তোকে যদি 4টে রুল বলি, যে কেউ যদি 3টে মেনটেন করে, একটা যদি না করে, তখন তুই বলবি বাবা 3টে তো মেনটেন করেছি, একটা করেনি তো কি হয়েছে, বেশ করবে, ওটা অ্যারোমেটিক না। এরকম নয়, সবকে সব অ্যারোমেটিক হওয়ার জন্য সব কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। চল দেখি আমি তোকে 4টে রুল কি কি সেটার কথা আমি বলছি তোকে, তুই আমার কথাটা ভালো করে শোন। 4টে রুল কি দেখ। ফার্স্ট, কম্পাউন্ড সাইক্লিক হতে হবে। প্রথম কথা, কম্পাউন্ড সাইক্লিক হতে হবে, মানে রিং টাইপের হতে হবে, ওপেন চেন ফাঁকা এরকম হবে না। এ নিয়ে আমি ডিটেলে আসছি, শুধু এখন টার্মগুলো বলছি। সেকেন্ড, কম্পাউন্ড মাস্ট বি কনজুগেটেড, কি আমি তোকে বলছি, ডিটেলে বলছি। থার্ড, মাস্ট হ্যাভ 4n+2 পাই ইলেকট্রন। উইল এক্সপ্লেন ইন ডেপথ হোয়াট ইজ মিনস বিলো, মানে পরে আমি আলোচনা করছি, কোনো চাপ নেই। অ্যান্ড ফোর্থ, মলিকিউল মাস্ট বি ফ্ল্যাট। এখন একটাই কথা আমি তোকে বলবো, যে 1 থেকে 3 পর্যন্ত যদি স্যাটিসফাই করে তাহলে 4 অটোমেটিক্যালি স্যাটিসফাই করবে, কিন্তু রেয়ার এক্সেপশনও রয়েছে। 1, এটা হচ্ছে 1 নম্বর রুল, এটা হচ্ছে 2 নম্বর রুল, এটা হচ্ছে 3 নম্বর রুল। তো আমি কি বলছি না, 1 থেকে 3 পর্যন্ত যদি দেখে নিই যে আছে, 4 দেখার দরকার নেই, জেনারেলি দেখার দরকার নেই। 2-1টা কম্পাউন্ড আছে যাতে এক্সেপশন আছে, যে 1, 2, 3 খেটে গেলেও 4 কিন্তু উল্টো দিকে চলে যাচ্ছে। তো এই 4টে রুল নিয়ে আমি তোকে কিছুক্ষণ ধরে বলবো, তুই আমার কথাটা ভালো করে শোন, একদম ভালোভাবে তুই বুঝে যাবি, কোনো অসুবিধা হবে না। নেক্সট চল পরের স্লাইডে। মলিকিউল মাস্ট বি সাইক্লিক কথাটার মানে কি, এটা তুই নিজেও বুঝতে পারছিস, আমিও তোকে বোঝাতে খুব সহজেই পারবো। যে সাইক্লিক মানে হচ্ছে তার টার্মিনাল এন্ডগুলো জোড়া থাকবে, যেরকম বেনজিন, এটা দেখ সব জোড়া রয়েছে, রিং সিস্টেম সাইক্লিক। কিন্তু দেখ এইটা পাশের কম্পাউন্ডটা, এটাতে এই এন্ড আর এই এন্ড কার্বন এখানে জোড়া নেই, এই জায়গাটা ফাঁকা রয়েছে, তো এটা সাইক্লিক নয়। সাইক্লিক যে না হয় তাকে কি বলে, তাকে বলে অ্যাসাইক্লিক। একটা এ বসিয়ে দিলেই হয়, অ্যাসাইক্লিক। যেরকম 1,3,5 হেক্সাট্রাইন, নট অ্যারোমেটিক। একটা ক্রাইটেরিয়ার কথা বলছি,
একটা ক্রাইটেরিয়া নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে কি না মাস্ট বি সাইক্লিক। এখানে কিন্তু কোনো এক্সেপশন নেই, নো এক্সেপশন। যেখানে থাকবে আমি তোকে বলবো, তুই কোনো চিন্তা করার দরকার নেই। যেখানে কোনো গন্ডগোল আছে, যেখানে এক্সেপশন আছে, যেখানে যা যা প্রবলেম আছে, আমি ইচ অ্যান্ড এভরিথিং আমি তোকে বলবো। সে বোর্ডের পড়াই বা নিটের পড়াই, যাই পড়াই না কেন, আমি তোকে কিন্তু সবেতেই কিছু না কিছু ইনফরমেশন আমি তোকে দিয়ে দেবো। এটা দেখ রিং সিস্টেম, হ্যাঁ কার্বন দিয়ে নয়, এটা নাইট্রোজেন আছে, তবু তো রিং আছে, সব জোড়া আছে, তো দিস ইজ সাইক্লিক। পাইরোল, এই কম্পাউন্ডটার নাম পাইরোল, অ্যারোমেটিক। কিন্তু দেখ এখানে কার্বন আছে, এখানে নাইট্রোজেন আছে, কিন্তু এই জায়গাটা ফাঁকা রয়েছে, অ্যাসাইক্লিক, নট অ্যারোমেটিক, নট অ্যারোমেটিক। ট্রোপাইলিয়াম আয়ন, দেখ এটা রিং সব জোড়া রয়েছে, ট্রোপাইলিয়াম আয়ন অ্যারোমেটিক। কিন্তু এটা কম্পাউন্ডটা দেখ, এটাও এরকম আয়ন রয়েছে, কিন্তু এই জায়গাটা ফাঁকা রয়েছে, নট অ্যারোমেটিক। এবারে একটা জিনিস তোকে বুঝতে হবে, যে অ্যারোমেটিক হতে গেলে সাইক্লিক মাস্ট, অ্যারোমেটিক হতে গেলে সাইক্লিক মাস্ট। কিন্তু সাইক্লিক হলেই যে সেটা অ্যারোমেটিক হবে এমন কোনো কথা নেই, কারণ আরো ক্রাইটেরিয়া তাহলে দেয়া হয়েছে কেন? যেরকম এটা একটা সাইক্লিক কিন্তু নট অ্যারোমেটিক, সেটা অ্যারোমেটিক নয়। এটাও একটা সাইক্লিক কিন্তু অ্যারোমেটিক নয়, মানে সব অ্যারোমেটিক কম্পাউন্ড গুলোই সাইক্লিক, বাট all the cyclic compounds are not aromatic. এই প্রথম যে পয়েন্টটা, যেটা এই মলিকিউল মাস্ট বি সাইক্লিক, এখানে যা যা এক্সাম্পল দিলাম, যা যা কথা বললাম, ইজ ইট ক্লিয়ার অর নট? বুঝেছিস কি বুঝিসনি আমাকে বল, কোনো যদি অসুবিধা থাকে তাহলে আমাকে বল। বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে আমি লাস্টে যে কথাটা বলেছি, অ্যারোমেটিক হতে গেলে সাইক্লিক হতেই হবে, কিন্তু সাইক্লিক হলেই যে সে অ্যারোমেটিক হবে এমন কোনো কথা নেই, কারণ অন্য ক্রাইটেরিয়া গুলো তো সে নাও মানতে পারে। তো সেই জন্যে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথমেই আমি দেখবো যে কম্পাউন্ডটা সাইক্লিক কিনা। সাইক্লিক না হলে আমি তাকে বাদ দিয়ে দিলাম, আর অন্য কিছু দেখার দরকারই নেই, তার পাই বন্ড আছে কিনা, তার কনজুগেটেড কিনা, এসব হ্যানা ত্যানা এইসব দরকার নেই। প্রথম আমি দেখে নেব যে সে সাইক্লিক কিনা। অ্যারোমেটিক কম্পাউন্ড মাস্ট বি সাইক্লিক। নেক্সট চল পরেরটা, এভরি অ্যাটম ইন দ্য রিং মাস্ট বি কনজুগেটেড বলে একটা কথা আছে, সেটার মানে কি আগে বোঝার চেষ্টা কর। মানে কি না, কনজুগেটেড মানে হচ্ছে যে সে কি করতে পারবে না, রেজোন্যান্স করতে পারবে। ধর আমি তোকে এরকম একটা লিখলাম, এই এই এই, তো ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড। তো এরা কি করতে পারে, সবগুলো অ্যাটম গুলো কিন্তু পার্টিসিপেট করতে পারছে রিংয়ে, রেজোন্যান্স করতে পারছে, প্রত্যেকটা অ্যাটম কিন্তু পার্টিসিপেট করতে পারছে। এভরি অ্যাটম ইন দ্য রিং মাস্ট বি এবল টু পার্টিসিপেট ইন রেজোন্যান্স। ধর আমি তোকে এরকম করে একটা লিখে দিয়েছি, এই এই, আর এখানটা ধর একটা প্লাস লিখে দিয়েছি। তো প্লাস মানে ওখানে একটা অ্যাভেলেবেল অরবিটাল রয়েছে, তো এই অ্যাটমটাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কথা দেখ, অ্যাভেলেবেল পি অরবিটাল মানে কোনো ফাঁকা অরবিটাল থাকলে প্লাস বা মাইনাস এগুলোও কিন্তু রেজোন্যান্স করতে পারে। আমি তোকে দেখিয়েছিলাম রেজোন্যান্স, আমি বলেছিলাম যে রেজোন্যান্স ব্যাপারটা কিন্তু একটু
ধর এরকম আছে, তো এই ডাবল বন্ডটা এরকম করে এদিকে আসতে পারে কেন না, এই যে পার্টটা কার্বনের মাথা প্লাস আছে বলে ওখানে ফাঁকা অরবিটাল আছে, ও কি করতে পারে, রেজোন্যান্স করতে পারে। আবার ধর CH মাইনাস, সেও কিন্তু রেজোন্যান্স করতে পারে। তাহলে কন্ডিশন অ্যাপ্লাই নট জাস্ট দ্য পার্ট অফ পাই বন্ড, শুধু পাই বন্ড থাকতে হবে তার কোনো মানে নেই, বাট অলসো অ্যাটমস বিয়ারিং লোন পেয়ার, র্যাডিক্যাল, এমটি পি অরবিটাল, এইসব থাকলেও কিন্তু কি হতে পারে না, তারা কনজুগেশন করতে পারে। আমি তোকে দেখাচ্ছি কিভাবে এটা সম্ভব। দেখ এভরি অ্যাটম ইন দ্য রিং হ্যাভ অ্যাভেলেবল পি অরবিটাল। এটা আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, নাহলে তুই বুঝতে পারবি না। দেখ, তাকে বলে সেকেন্ড কন্ডিশনটা যেটা, সেটা আমি তোকে ভালো করে বোঝাচ্ছি। এভরি অ্যাটম ইন দ্য রিং মাস্ট বি কনজুগেটেড। মানে কি, তুই এই কথাটাকে ঘুরিয়ে এরকম ভাবেও বলতে পারিস, এভরি অ্যাটম ইন দ্য রিং মাস্ট হ্যাভ অ্যাভেলেবল পি অরবিটাল, বা বলতে পারিস এভরি অ্যাটম ইন দ্য মাস্ট বি এবল টু পার্টিসিপেট ইন রেজোন্যান্স। এবারে দেখ যে তোকে আমি পর দেখাচ্ছি, তুই কত ভালোভাবে বুঝতে পারবি, তুই নিজেও বুঝতে পারবি। এই যে বাঁদিকের কম্পাউন্ডটা আছে, সেটা অল রিং অ্যাটমস আর কনজুগেটেড, কিন্তু এইখানে যে অ্যাটমটা রয়েছে নট অ্যারোমেটিক, নাইট্রোজেন অ্যাটম ইজ নট কনজুগেটেড। এটা বলা হয়েছে কেন, দেখ এটা বলা হয়েছে কেন আমি তোকে দেখাচ্ছি, তুই আমার কথাটা শোন। এটা কেন বলা হয়েছে আমি তোকে দেখাচ্ছি। ধর এরকম একটা কম্পাউন্ড আছে, ধর এরকম একটা কম্পাউন্ড আছে, না এটা বাদ দে, এটা করতে হবে না, সরি। তুই একটা কাজ কর, এরকম নে, এরকম রাখ, এই দুটো, এখানে একটা হাইড্রোজেন আছে। এবারে আমি রেজোন্যান্স করছি, দেখ এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, কিভাবে রেজোন্যান্সটা লিখছি দেখ, এই নেগেটিভ চার্জটা আবার রেজোন্যান্স করছে, তার মানে এখানে নাইট্রোজেন অ্যাটম, এই সমস্ত যে অ্যাটমগুলো ছিল প্রত্যেকটাই রেজোন্যান্সে পার্টিসিপেট করছে, কারণ এই নাইট্রোজেনের লোন পেয়ারটা রয়েছে। কিন্তু এটাতে নো রেজোন্যান্স, কারণ নাইট্রোজেনের মাথায় কোনো লোন পেয়ার নেই, এখানে নাইট্রোজেনের মাথাতে এখানে কোনো লোন পেয়ার নেই, নো লোন পেয়ার। তাও মানে এ রেজোন্যান্স করতে পারবে না, মানে এই যে কম্পাউন্ডটা রাইট হ্যান্ড সাইডের যে কম্পাউন্ডটা আছে, একে তুই অ্যারোমেটিক বলবি না। এই কথাটা বুঝেছিস না বুঝিসনি? দেখ সবকিছু জিনিস কিন্তু বুঝতে একটু সময় লাগে, ইনিশিয়ালি একটু সময় লাগে, কিন্তু ভালো করে জিনিসটা বুঝতে হবে যে কেন একজনকে অ্যারোমেটিক বলছি, কেন একজনকে অ্যারোমেটিক বলছি না।
রেজোন্যান্সে কিন্তু সব অ্যাটম পার্টিসিপেট করতে হবে, রিংয়েতে রেজোন্যান্স হতে হবে। রেজোন্যান্স যদি কেউ না করতে পারে তখন কিন্তু তাকে আমি অ্যারোমেটিক বলবো না। আমি তোকে এখানে এখানে দেখাচ্ছি, এখানে আমি তোকে দেখাচ্ছি যে দেখ এই কম্পাউন্ডটা, এর এক নাইট্রোজেনের যে লোন পেয়ারটা রয়েছে এটা রেজোন্যান্স করতে পারবে, এটা সব অ্যাটম ঘুরে ঘুরে রেজোন্যান্স করতে, কিন্তু এটা রেজোন্যান্স করতে পারবে না। নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার নেই এখানে, এ তো রেজোন্যান্স করতে পারবেই না। নাইট্রোজেনের তো কোনো অ্যাভেলেবেল অরবাইটালই নেই, ফাঁকা কোনো অরবাইটাল নেই যেখানে কোনো ইলেকট্রন আছে পার্টিসিপেট করতে পারবে। এখানে দেখ কার্বনের মাথায় নেগেটিভ আছে, এ কি করতে পারে, এরকম করে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে, কিন্তু এখানে কার্বনের মাথায় কোনো রকমের কোনো নেগেটিভ চার্জ বা লোন পেয়ার কিছু নেই, তাই এটা অ্যারোমেটিক হবে। কিন্তু এই যে ডান দিকের করসপন্ডিং এটা অ্যারোমেটিক হবে না। কার্বন ইজ নট কনজুগেটেড, এটা sp3 হাইব্রিডাইজড, এটা কিন্তু অল রিং অ্যাটম কিন্তু কনজুগেটেড, সব রিং অ্যাটম কিন্তু কনজুগেটেড রয়েছে। এবার আমাকে তুই বল যে এই পয়েন্টটা বুঝেছিস কি বুঝিসনি, এই পয়েন্টটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝেছিস কি বুঝিসনি বল। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ স্যার আরেকবার একটু বলবেন। আমি বলতে চাইছি যে সব অ্যাটমকেই কিন্তু রেজোন্যান্সে পার্টিসিপেট করতে হবে, কোনো অ্যাটম বাদ যাবে না, রেজোন্যান্স থেকে বাদ যাবে না। এখানে যদি নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার না থাকে, তো বাঁ দিকের কম্পাউন্ডটা, লেফটে যে কম্পাউন্ডটা এরকম করে লেখা রয়েছে, তো নাইট্রোজেনের এখানে ভ্যালেন্সি কত, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, নিচে একটা বন্ড, মানে 3টে বন্ড। তো তাহলে নাইট্রোজেনের তো বাইরের সেলে 5টা ইলেকট্রন থাকে, তাহলে নিশ্চয়ই নাইট্রোজেনের উপর এখানে 2টো ইলেকট্রন আছে, লোন পেয়ার আছে। তো এই লোন পেয়ার দিয়ে এ রেজোন্যান্স করবে, কারণ রেজোন্যান্স জিনিসটা তো আমি আগে বুঝিয়েছি। ধর CH2 ডাবল বন্ড CH Cl এরকম আছে, এবার ক্লোরিনের লোন পেয়ার আছে, কিভাবে রেজোন্যান্স করবে, এখান থেকে এটা এখানে পড়বে, এই রেজোন্যান্স আমি দেখিয়েছি, তুই দেখবি PDF খুলে, CH2 মাইনাস এবং CH ডাবল বন্ড Cl প্লাস। তাহলে নাইট্রোজেনের মাথায় যদি লোন পেয়ার থাকে, তার যদি পাশে ডাবল বন্ড থাকে এর মতোই, তাহলে সে কি করবে, সে রেজোন্যান্সে পার্টিসিপেট করবে। কিন্তু এখানে তো নাইট্রোজেনের মাথায় কোনো লোন পেয়ারই নেই, তাহলে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার না থাকলে ও কি করে পার্টিসিপেট করবে, শুধু এইটুকু অংশই পার্টিসিপেট হবে, এইটা এদিকে যাবে এইটা এদিকে আসবে, এইটুকুই পার্টিসিপেট হবে, বাকি তো নাইট্রোজেন পার্টিসিপেট করতে পারছে না। এই যে নাইট্রোজেন অ্যাটম নট কনজুগেটেড, এখানে কার্বনের মাথায় ইলেকট্রন আছে, তাহলে এই কার্বনটা পার্টিসিপেট করতে পারবে, কার্বনের মাথায় ইলেকট্রন রয়েছে। কিন্তু কার্বনের মাথায় ইলেকট্রন থাকলেও এখানে কিন্তু কার্বনের কিন্তু সাথে কোনো ইলেকট্রন নেই, এই ডান দিকের কম্পাউন্ডটা এটা দেখ, কোনো ইলেকট্রন নেই, তাহলে এ কনজুগেটেড না, মানে এ রেজোন্যান্স করতে পারবে না। যেহেতু রেজোন্যান্স করতে পারবে না, ওটা অ্যারোমেটিক হবে না। অ্যারোমেটিক হতে গেলে সব অ্যাটম কিন্তু রেজোন্যান্স করতে হবে, অ্যাভেলেবেল p অরবিটাল তার সাথে থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু সে রেজোন্যান্স করতে পারবে না। তো এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 2। রেজোন্যান্স না করলে কিন্তু, রেজোন্যান্স ব্যাপারটা যদি প্রাইমারি কন্ডিশন, রেজোন্যান্স ব্যাপারটা না বুঝতে পারলে কিন্তু তুই এখানে করতে পারবি না। রেজোন্যান্সটা কিন্তু ভালো তোকে পড়তেই হবে, তোকে ভালো করে ব্যাপারটা বিষয়টা জেনে রাখতে হবে। তো সেকেন্ড থিং হচ্ছে, বললাম এরপরে ব্যাপারটা এবার আমি তোকে বলছি, দেখ ভালো করে কয়েকটা জিনিস বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে এইখানে একটা কম্পাউন্ড আছে যেখানটা OH আছে, তো সমস্ত কার্বন যদি রেজোন্যান্স করতে চায় সেটা কিন্তু দেখ তার অ্যাভেলেবেল p অরবিটাল থাকতে হবে। p অরবিটাল অ্যাভেলেবেল না হলে কিন্তু, মানে পাই বন্ড তার থাকতে হবে, অথবা নেগেটিভ বা পজিটিভ চার্জ থাকতে হবে, কোনো p অরবিটাল থাকতে হবে।
তুই দেখ এখানে এই ডাবল বন্ডটা এদিকে আসতে পারে, এটা এদিকে যেতে পারে, এটা এদিকে যেতে পারে, বা লোন পেয়ারটাও রিং এর মধ্যে আসতে পারে। সব অ্যাটমই কিন্তু রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখ, এই যে অ্যারো দেয়া যে এই কার্বন, যেটা যেখানটা অ্যারো দেয়া রয়েছে, এই কার্বনটা কিন্তু কোনোভাবেই রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারবে না। না আছে ওর উপর পজিটিভ চার্জ, না আছে নেগেটিভ চার্জ, না আছে লোন পেয়ার, না আছে পজিটিভ, না আছে নেগেটিভ, না আছে লোন পেয়ার, কিছুই নেই যেগুলো কিনা রেজোন্যান্স করার জন্য ক্রাইটেরিয়া। আমি আবার তোকে বোঝাচ্ছি, দেখাচ্ছি, রেজোন্যান্স আমি বুঝিয়েছি, কিন্তু তবুও আমার মনে হয় যে রেজোন্যান্স নিয়ে এখনো ধোঁয়াশা রয়েই গেছে। ধর লোন পেয়ার আছে, রেজোন্যান্স করতে পারবে। ধর এখানে ধর একটা কম্পাউন্ড আছে, তার অর্থাৎ নেগেটিভ আছে, তো রেজোন্যান্স করতে পারবে। ধর পজিটিভ আছে, পজিটিভ আছে, রেজোন্যান্স করতে পারবে। কিন্তু ধর এরকম আছে CH3 CH ডাবল বন্ড CH2, তো এখানে CH3 আছে, তো এ কিভাবে রেজোন্যান্স করবে? করতে পারবে না। তো এরকমই তো এই জায়গাটা রয়েছে, করতে পারবে না কোনোভাবে। তো এটা নট অ্যারোমেটিক, কার্বন ইজ নট কনজুগেটেড, ওর সাথে কিন্তু কনজুগেশনের কোনো সম্পর্ক নেই, সেই জন্য হবে না। কিন্তু দেখ এইখানটায় দেখ, এবার খেয়াল করে দেখ, এই জায়গাটা কার্বনের মাথা কি আছে? পজিটিভ। এবারে এ কি করতে পারবে না? এই ডাবল বন্ডটা ঘুরে এদিকে যেতে পারবে, রেজোন্যান্স করতে পারবে, রেজোন্যান্স এখান থেকে হবে। এটা এরকম হয়ে গেল, প্লাস চার্জটা এই জায়গাটা চলে আসবে, এ রেজোন্যান্স করতে পারবে, কারণ এর উপরে পজিটিভ আছে। পজিটিভ থাকলে হয়, নেগেটিভ থাকলে হয়, লোন পেয়ার থাকলে হয়। কিন্তু এই কার্বনটা যেখানে এরকম অ্যারো মারা রয়েছে, তুই ভালো করে দেখ, এ কোনোভাবেই কিন্তু রেজোন্যান্স করতে পারবে না। ওর উপরে না আছে নেগেটিভ, না আছে পজিটিভ, না আছে লোন পেয়ার, কিছুই নেই। কোনোভাবেই ও ইলেকট্রনটাকে নিতে পারবে না, ঘোরাতে পারবে না, দিতে পারবে না, কিছুই করতে পারবে না, ওই রকমই থাকবে। তো সেই জন্য এটা কিন্তু কখনোই অ্যারোমেটিক নয়। রেজোন্যান্স করতে পারাটা কিন্তু ক্রাইটেরিয়া একটা, রেজোন্যান্স না করতে পারলে কিন্তু কোনোভাবেই তাকে অ্যারোমেটিক বলা যাবে না। কার্বন ইজ নট কনজুগেটেড, অল রিং অ্যাটমস আর কনজুগেটেড। নাম্বার 2 ক্রাইটেরিয়া, এটা 2 নম্বর ক্রাইটেরিয়া, কিন্তু খুবই ডেঞ্জারাস। 2 নম্বর ক্রাইটেরিয়া কে বুঝতে গেলে কিন্তু একটু ভালো করে মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে, রেজোন্যান্সের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমি তোকে পরে আরো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আস্তে আস্তে আমার মনে হয় ক্লিয়ার হবে। আর দেখতে থাক, না যদি হয়তো আমি আছি, আবারও বোঝাবো। এবারে কি, 4n plus 2 pi ইলেকট্রন, আর একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, মলিকিউল মাস্ট হ্যাভ 4n plus 2 pi ইলেকট্রন। এই 4n plus 2 pi ইলেকট্রন কথাটার মানে কি, ভালো করে জিনিসটা বোঝ। যে দেখ, মলিকিউল সাইক্লিক হয়ে গেছে, প্রথমে সাইক্লিক তুই দেখেছিস, তারপরে তুই কনজুগেটেড দেখেছিস, এবারে তোকে কিন্তু কারেক্ট নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে। কিরকম না, অ্যারোমেটিক বা অ্যারোমেটিক কম্পাউন্ডস গুলোর যে পাই ইলেকট্রন থাকবে সেটা 4n plus 2 এই ফর্মুলায় মিলতে হবে। কিরকম না, আমি তোকে দেখাচ্ছি। ধর এটা বেনজিন, এটা বেনজিন, তো বেনজিনে কটা পাই ইলেকট্রন আছে? কটা পাই ইলেকট্রন আছে? কটা পাই বন্ড আছে? 3টে পাই বন্ড আছে, 3টে পাই বন্ড আছে। তো 3টে পাই বন্ড মানে কটা পাই ইলেকট্রন? এক একটা বন্ডে কটা করে ইলেকট্রন? না, 2টো করে ইলেকট্রন। তাহলে 6টা পাই ইলেকট্রন এর রয়েছে। কথাটা আমার ভালো করে শোন, কথাটা আমার ভালো করে শোন, যে এতে কটা পাই ইলেকট্রন আছে? না, 6টা পাই ইলেকট্রন। এবারে তুই বোঝার চেষ্টা কর, 4n plus 2 এই রুলটা মানে কি, এন এর জায়গায় তুই 0 1 2 3 এসব বসাবি, বসিয়ে দেখবি যে পাই ইলেকট্রনের নাম্বারটা মিলছে কি মিলছে না। ধর তুই যদি 0 বসাস, এন এর জায়গায় যদি তুই 0 বসাস, তাহলে পাই ইলেকট্রন কত বেরোবে? 4 into 0 plus 2 মানে 2 বেরোবে। তো এতে কি 2 আছে? বেনজিনে কি 2টো পাই ইলেকট্রন আছে? না, নেই, ছেড়ে দাও। এন এর জায়গায় তুই 1 বসালি, তাহলে 4 into 1 plus 2, তাহলে কত বেরোলো? 6।
তো এই 6টা এখানে মিলল, 6 পাই ইলেকট্রনটা এখানে মিলে গেল। তাহলে কতগুলো পাই ইলেকট্রন আছে সেটা 4n প্লাস 2, এন এর জায়গায় 0 1 2 3 4 এরকম নাম্বার বসানোর পরে সেটা মিলতে হবে। না যদি মেলে তাহলে সেটা কিন্তু অ্যারোমেটিক হবে না, এটাও একটা ক্রাইটেরিয়া। এই ব্যাপারটা বুঝেছিস না বুঝিসনি? 4n প্লাস 2 এর ব্যাপারটা মাথায় ঢুকেছে কি ঢোকেনি? হ্যাঁ স্যার বুঝেছি, হ্যাঁ স্যার এটা বুঝেছি। এটা বুঝেছিস, মানে আগেরগুলো বুঝিসনি। না না এখানে দেখ সাইক্লো অক্টাটেট্রাইন, কথাটা ভালো করে বোঝাচ্ছি। সাইক্লো অক্টাটেট্রাইন এই কম্পাউন্ডটা কটা পাই ইলেকট্রন? না 4টে পাই বন্ড, 4টে পাই বন্ড মানে কটা পাই ইলেকট্রন? 8টা। কিন্তু দেখ নট অ্যারোমেটিক লেখা আছে। এবার দেখ বোঝার চেষ্টা কর, 4n প্লাস 2, তুই যদি n এর জায়গায় 1 বসাস তাহলে রেজাল্টটা কত আসবে? 4 ইন্টু 1 প্লাস 2 হচ্ছে 6। তাহলে এরপরে কি বসাতে পারিস? n এর জায়গায় 2 বসাতে পারিস। তো 2 বসালে রেজাল্টটা কত আসবে? 4 ইন্টু 2 প্লাস 2 মানে 8 প্লাস 2 মানে 10। তোর কি 8 এটা আসছে? 8 কখনো কি আসছে? কোনোভাবেই তুই n এর ভ্যালু বসিয়ে তুই 8 রেজাল্টটা কি আনতে পারবি? পারবি না, কোনোভাবেই তুই পারবি না। প্রথম যে পাই ইলেকট্রন থাকবে অ্যারোমেটিক হবে, তাতে দুটো পাই ইলেকট্রন থাকবে, তারপরেই কিন্তু ধর তোকে একটা আমি এরকম একটা কম্পাউন্ড দিলাম, এরকম একটা কম্পাউন্ড দিলাম, কথাটা বোঝ। এই কম্পাউন্ডটা সাইক্লিক, কনজুগেটেড, পাই ইলেকট্রন সবই আছে। এতে কটা পাই ইলেকট্রন আছে? না 4 পাই ইলেকট্রন আছে, 4টে পাই ইলেকট্রন আছে। তো 4টে পাই ইলেকট্রন তুই যদি 4n প্লাস 2 এখানে যদি কোনোভাবে n এর ভ্যালু যদি বসাতে পারিস, হোল নাম্বার ভ্যালু বসাতে হবে 0 1 2 3 4 করে, তুই কি 4 রেজাল্ট কখনো আনতে পারবি? হ্যাঁ কি না? 4 রেজাল্ট আনতে পারবি n এর ভ্যালু 0 1 2 3 4 বসিয়ে? পারবি না, না স্যার। পারবি না। কারণ 0 বসালে তুই 2 রেজাল্ট পাবি, 1 বসালে 6 পাবি, 2 বসালে 6 এর পরে 10 চলে গেল। তাহলে মাঝখানের যে পাই ইলেকট্রন দেওয়া যে কম্পাউন্ড গুলো সেগুলো অ্যারোমেটিক হবে না। কথাটা ভালো করে আমার শুনে দেখ, যে n এর ভ্যালু যদি তুই 2 বসা 0 বসাস তাহলে রেজাল্ট আসবে 2, n এর ভ্যালু 1 বসালে রেজাল্ট আসবে 6, n এর ভ্যালু 2 বসালে রেজাল্ট আসবে 10, n এর ভ্যালু 3 বসালে রেজাল্ট আসবে 14। তো কোনো একটা কম্পাউন্ডের যদি 8টা পাই ইলেকট্রন থাকে তো এখানে রেজাল্ট তো 8 আসছে না, তাহলে তুই তাকে কিন্তু অ্যারোমেটিক বলতে পারবি না। আমি তোকে দেখাচ্ছি, দেখ ভালো করে দেখ, কত বিশাল ব্যাপার রয়েছে, তুই কল্পনাও করতে পারবি না যে কত কিছু জিনিস। ধর এটা একটা ওয়েল নোন অ্যারোমেটিক কম্পাউন্ড ন্যাপথলিন, এটা ন্যাপথলিন, এটা ন্যাপথলিন। এই ন্যাপথলিনে দেখ এরকম করে কটা পাই বন্ড আছে? না 5টা পাই বন্ড আছে। গুনে দেখ ডাবল বন্ড কটা আছে? 5টা আছে। তাহলে কটা পাই ইলেকট্রন আছে? পাই ইলেকট্রন আছে 5 ইন্টু 10টা। 2, 10টা। এবার তুই 4n প্লাস 2 তে বসা, ফাটাকসে মিলে যাবে। 4n এর জায়গায় 2 বসা প্লাস 2, তাহলে দেখ 4 ইন্টু 2 প্লাস 2 মানে 10। কিন্তু তুই যদি এই কম্পাউন্ডটা নিস এরকমই দেখতে, কিন্তু ওটা সাইক্লো অক্টাটেট্রাইন, এই যে এইটা এটা অনেকবার দিয়েছে সাইক্লো অক্টাটেট্রাইন। এবারে এতে 8 পাই ইলেকট্রন আছে, কারণ 4টে পাই বন্ড আছে। এটা কোনো মতেই অ্যারোমেটিক হবে না, এটা অ্যারোমেটিক কোনো মতেই হবে না, কারণ এখানে 10টার 6 পরে 10 চলে আসবে, 8 আসবে না। 2 6 2 6 10 14 এগুলো আসবে, কিন্তু 12 এসব আসবে না, 12 আসবে না, 16 আসবে না, এগুলো আসবে না, 18 আসবে। তো খেয়াল করতে হবে যে আমি তোকে কি বলতে চাইছি। খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো একটা ব্যাপার, যে তুই যদি একবার বুঝে যেতে পারিস তাহলে তোকে আমি সব এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তুই ভালো করে খেয়াল করে দেখ যে আমি তোকে 3 নম্বর যে রুল, সেই রুলের কথা আমি তোকে বললাম। যে রুলটা হচ্ছে কি নাম দেওয়া হয়েছে, একজন সায়েন্টিস্ট এই রুলটা বানিয়েছিলেন, সেটা হচ্ছে হাকেল হাকেল হাকেলস রুল। এই 4n প্লাস 2 রুল হচ্ছে কার? হাকেলস। হাকেলস হচ্ছে এইগুলো এগুলো দেখতে পাবি, এরকম ধরনের বইতেও দেখতে পাবি
যে আমি তো লিখছি আর কি, তুই এটা দেখছিস যে হাকেল এরকম করে লিখেছি, HUCKEL এরকম করে লিখেছি, তো ইউ এর মাথায় এরকম ডট ডট দিয়েছি, ইউ এর মাথায় এরকম ডট দিয়ে দিয়েছি দুটো, এরকম করে লিখেছি আর কি। তো এগুলো মানে লিখতে হয়, এগুলো হচ্ছে তোর মানে সিস্টেমটা হচ্ছে যে ইনি হচ্ছেন জার্মান সায়েন্টিস্ট, তো বেশিরভাগ জার্মান বা এরকম স্প্যানিশ বা ফ্রান্সের এই লোকজনগুলো যাদের নাম এরকম, নামের সাথে সাথে এরকম ধরনের অনেক দেখবি যে আমাদের বইতেও থাকে, কেমিস্ট্রি বইতেও থাকে, যে এটা আর কি ওপরে ডট দেয়া থাকে, ওপরে ডট, মানে এগুলো হচ্ছে স্ট্রেস, মানে তুমি যখন বলতে যাবে ওর নামটা তখন কোনো একটা পার্টিকুলার লেটারের ওপরে তোমাকে স্ট্রেস দিতে হবে, মানে জোর দিয়ে বলতে হবে। তো না হলে কি হবে না, ওর নামটা প্রপার প্রোনাউন্সিয়েশন হবে না। তো এরকম আমাদের দেশে নেই, কিন্তু বাইরের দেশের বেশ কিছু সায়েন্টিস্টের এরকম নাম রয়েছে, যে নামগুলো বলার সময় তোকে ওটা ভাবতে হয় যে আমি কি বলছি, কার ওপর স্ট্রেস দিচ্ছি। যেরকম আমি ধর এমনি যদি এটা নামটা হতো HUCKEL, তখন আমি বলতাম কি হুকেল, এরকম এর নাম বলতাম হুকেল, HUCKEL, হুকেল, হুকেল, হুকেল। এবারে যখন এরকম এরকম দেয়া রয়েছে, মানে ডট দেয়া রয়েছে, তখন কি বল হাক্কেল, হাক্কেল, এরকম ইউ দিয়েই না, ইউ এর কাছে গিয়ে না থেমে যাবে, যেন ইউ এর কাছে যেন একটা বাম্পার আছে, গাড়ির বাম্পার আছে, তুই এরকম বলবি না হুকেল, হুকেল এরকম বলবি না, তুই কি বলে হাক্কেল। হ্যাঁ, তুই ওই ইউ এর জায়গায় গিয়ে দেখবি যে শ্রোডিঙ্গার ওয়েভিকেশন আছে, শ্রোডিঙ্গার, 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 এরকম এই ও এর ওপরে দেখবি, ও এর ওপরে দেখবি এরকম ডট মারা আছে, যে ওয়েভ ইকুয়েশন বের করেছে অ্যাটমিক স্ট্রাকচারের শেষের দিকে রয়েছে, আমি নিটের ক্লাসে পড়িয়েছিলাম। তো এটাতে নামটা কিরকম, এরকম ভাবে বললাম শ্রোডিঙ্গার, 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 এরকম শ্রোডিঙ্গার, শ্রোডিঙ্গার, ও এর ওপরে একটা শ্রোডিঙ্গার, ও এর ওপরে একটা স্ট্রেস, ও এর ওপরে একটা স্ট্রেস পড়বে, এরকম ভাবে বলে। যাকে দিস ইজ মেয়ারলি জাস্ট কিভাবে তুই বলবি, এর সাথে রুলের কোনো সম্পর্ক নেই, সায়েন্টিস্টের নামই এরকম। তো আমরা কি করব, আমরা জেনে রাখলাম যে এই ডট মানে কি বোঝায়। যাকে 4n+2 পাই ইলেকট্রনের ব্যাপারটা কিন্তু আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করলাম, তুই বুঝতে পেরেছিস, আশা করছি বুঝতে পেরেছিস। তো আমি সবসময় এক্সপেক্ট করি বুঝতে পারবি, আর না বুঝতে পারলেও কিন্তু আমি আছি। তো 4n+2 পাই ইলেকট্রন আমি তোকে কিছু কিছু দেখাচ্ছি, দেখ, সেখানে কিন্তু যন্ত্রণা কিন্তু আরো বাড়িয়ে দেবো আমি, কারণ কিছু কিছু সমস্যা তোর হতে পারে। কি সমস্যা সেটা দেখ। তুই পাই ইলেকট্রনকে কিভাবে চিনবি? তুই বলবি স্যার কি উল্টোপাল্টা কথা বলছেন, পাই ইলেকট্রনকে চিনবো না, পাই ইলেকট্রন চিনবো না, ডাবল বন্ডে যে ইলেকট্রন তাকেই বলে পাই ইলেকট্রন, আমি চিনবো না, আপনি উল্টোপাল্টা কথা বলছেন। না, উল্টোপাল্টা আমি কথা বলছি না, আমি তোকে বলছি যা জেনুইন কজ আছে, তুই চিনতেই পারবি না পাই ইলেকট্রনকে, কারণ একটা রয়েছে, সেটা হচ্ছে কি না, পাই ইলেকট্রন তো ডাইরেক্টলি ডাবল বন্ড থাকলে তো তুই চিনতেই পারবি, কোনো অসুবিধার কিছু নেই। ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড তিনটে আছে, তো তিনটে পাই বন্ড মানে 2 করে 6টা পাই ইলেকট্রন রয়েছে। কিন্তু দেখ এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, তো দুটো পাই বন্ড আছে, কিন্তু ইলেকট্রন এখানে 6টা পাই ইলেকট্রন লেখা রয়েছে কেন না, এই কার্বনের মাথায় যে নেগেটিভটা রয়েছে ওটা দিয়েও ও পাই বন্ড করতে পারে। তখন বলে এই তো স্যার গোলমাল করে দিলেন, এবারে ঝামেলা শুরু করে দিলেন। আরে আমি থোড়ি এই ঝামেলা করছি, এ যখন রেজোন্যান্স করবে তখন এই ইলেকট্রন দুটো এরকম দিলে একটু বাদেই দেখবি ওটা ওই রকম জিনিসটা কিন্তু পাই বন্ডে কনভার্টেড হয়ে গেছে, এটা পাই বন্ড হয়ে গেছে, আর পাই বন্ডের ইলেকট্রনটা নেগেটিভ হয়ে গেছে, তো এখান থেকে এখানে তৈরি করা যায়। তো আমি তোকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে কি না, নেগেটিভ চার্জ যদি থাকে তাহলে তুই তাকে পাই বন্ডের মধ্যে ধরে নিবি। তাহলে এখানে দুটো পাই বন্ড আছে, দুটো পাই বন্ড আছে, এই একটা এই একটা, কিন্তু এখানে ইলেকট্রন, পাই ইলেকট্রনের নাম্বার কতগুলো দেয়া রয়েছে না 6টা। খুব সিম্পল ব্যাপার, 6টা পাই ইলেকট্রনের নাম্বার দেয়া রয়েছে, তো এটা পাই বন্ড, এটা দিয়ে 6টা পাই ইলেকট্রন হবে।
কিন্তু প্লাস মানে তো কোনো ইলেকট্রন নয়, তাই কিন্তু এখানে দুটো পাই ইলেকট্রন, এখানে দুটো দুটো পাই বন্ড, এখানে আবার 6টা করে দিস না জানো। প্লাস মানে তো কোনো ইলেকট্রন নয়, প্লাস দিয়ে তো কোনো বন্ড হবে না, প্লাস মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, সেটার কোনো ইলেকট্রন অ্যাড করতে হবে না। মাইনাস থাকলে তার ইলেকট্রনটাকে পাই বন্ডের মধ্যে অ্যাড করবে, জাস্ট লাইক দিস। এখানে এটাতে দেখ, এখানে প্লাস আছে তো দুটো পাই ইলেকট্রন, বাই চান্স হয়তো এখানে এরকম দিয়ে দিল, মাইনাস দিয়ে দিল, তাহলে কি হবে, দুটো আর দুটো 4টে পাই ইলেকট্রন হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝেছিস না বুঝিসনি? যদি নেগেটিভ চার্জ থাকে কোনো অ্যাটমের উপরে, যদি মাথায় যদি নেগেটিভ দেয়া থাকে, তাহলে সেটাকে পাই বন্ডের মধ্যে তুই ধরবি। এই কথা বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি গুড। যখন বুঝতে পেরেছিস কোনো অসুবিধা নেই, কিন্তু এতেই সমস্যার সমাধান হলো না। তুই হয়তো ভাবছিস যে আমি তো সব বুঝেই যাচ্ছি, কোনো প্রবলেম নেই, এই তো স্যার যা বলছে আমি বুঝে যাচ্ছি, কোনো প্রবলেম নেই। আছে, এবার দেখ আরো তোকে কিরকম ঝামেলা আমি ফেলবো সেটার কথা বলছি। আমি তোকে পাই বন্ড গোনা শেখাচ্ছি, তুই গুণ। আমি তোকে অনেক এক্সাম্পল দেবো, এই কথা আমি বলেছিলাম। দেখ এটাতে কিন্তু 10টা পাই বন্ড আছে, তুই গুনে ফেল, 1টা 2টো 3টে 4টে 5টা পাই বন্ড আছে, 10টা পাই ইলেকট্রন, কোনো অসুবিধার কিছু নেই। এটাতে কিন্তু দেখ দুটো দুটো 4টে দুটো 6টা, এখানে তো প্লাস আছে তাই গুনবো না, 6টা পাই ইলেকট্রনই গুনবো। এখানে দেখ 8টা পাই ইলেকট্রন আছে, 2 2 4 2 6 2 8টা পাই ইলেকট্রন আছে। এখানে দেখ 2 2 4টে পাই ইলেকট্রন আছে। এখানে দেখ 2 2 4 2 6, এখানে দুটো নেগেটিভ, একটা নেগেটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, তাহলে একটা নেগেটিভ মানে দুটো দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ, তো এখানে নেগেটিভ এখানে নেগেটিভ, তো 10টা পাই ইলেকট্রন। এখানে দেখ দুটো, এখানে দুটো আর এখানে নেগেটিভ আছে, তার মানে 4টে পাই ইলেকট্রন। এখানে দেখ দুটো, এখানে নেগেটিভ এখানে নেগেটিভ, 6টা পাই ইলেকট্রন হয়ে গেল, 2 2 4 2 6। এবার দেখ 2 2 4 2 6 2 8 2 10, 10টা পাই ইলেকট্রন। এবারে যেগুলো রেড কালার করা আছে, যেগুলো রেড কালার করা রয়েছে, এখানে রেড 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 রেড, ওগুলো কিন্তু 4n+2 মেনটেন করছে না। যেগুলো গ্রিন করা রয়েছে, রেড গুলো কিন্তু মেনটেন করছে না, কিন্তু যেগুলো গ্রিন কালার হয়েছে, গ্রিন কালার যেগুলো, সেগুলো কিন্তু মেনটেন হচ্ছে। তাহলে অ্যানাদার ওয়ে অফ সেইং সেম থিং, যখন নাম্বার অফ পাই ইলেকট্রন ইকুয়াল টু অড নাম্বারড পেয়ার, যেরকম 1 পেয়ার 3 পেয়ার 5 পেয়ার 7 পেয়ার, তখন কিন্তু তারা অ্যারোমেটিকের রুলকে মেনে চলে। অডের পেয়ার, অডের পেয়ার তোর কিরকম হচ্ছে, ধর দুটো হলে অ্যারোমেটিক হচ্ছে, 6টা হলে অ্যারোমেটিক হচ্ছে, 10টা হলে অ্যারোমেটিক হচ্ছে, 14টা হলে অ্যারোমেটিক হচ্ছে। হ্যাঁ, তো এটা কার ডাবল? 1-এর ডাবল, 3-এর ডাবল, 5-এর ডাবল, 7-এর ডাবল। ভালো করে খেয়াল করে দেখ, অড নাম্বারের পেয়ার, অড নাম্বারকে ডাবল করলে যেটা আসে, এরপরে 18 আসবে, এরপরে 18 আসবে, 18 আসবে এরপরে, কারণ 9-এর ডাবল। তো অড নাম্বারকে ডাবল করলে যে ইলেকট্রন নাম্বার আসে, সেই ইলেকট্রন নাম্বার গুলো দিয়েই অ্যারোমেটিক কম্পাউন্ড হয়। বুঝেছিস কি বুঝিসনি? আমি তোকে যত রকম ভাবে বোঝানো যায় আমি তোকে তার টেকনিক বের করেছি এখানে, কোনো অসুবিধার কিছু নেই। আমার কাছে শর্টকাট টেকনিক প্রচুর আছে, তুই প্রথমে আমি তোকে বোঝাবো, প্লাস শর্টকাট ওয়েতেও আমি তোকে বলে দেবো, যে ফটাকসে তুই দেখে কি করে বলে দিবি যে অ্যারোমেটিক হবে কি হবে না, আমি তোকে সেটাও বুঝিয়ে দেবো, কিন্তু আগে থিওরিটা পরিষ্কার করে বুঝতে হবে। এটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার Good. কিন্তু এখানেই সমস্যার সমাধান হচ্ছে না, এখানেই সমস্যার সমাধান হচ্ছে না। কেন না? নেগেটিভ চার্জ যেরকম থাকতে পারে, সেরকম লোন পেয়ারও থাকতে পারে। এবার ব্যাপারটা বোঝ, আমি তোকে দেখাচ্ছি যে হুইচ ইলেকট্রনস কাউন্ট অ্যাজ পাই ইলেকট্রন,
কোন ইলেকট্রনগুলোকে পাই ইলেকট্রন হিসাবে কাউন্ট করবি। এখনো পর্যন্ত আমি দুটো বলেছি। একটা কি বলেছি? একটা বলেছি যে ডাবল বন্ডে যদি থাকে সেখান থেকে পাই ইলেকট্রন ধরবি, আর বলেছি যে নেগেটিভ চার্জে। কিন্তু সব কথা এখনো তোকে আমি খুলে বলিনি। তুই আমার কথাটা শুনতে শুনতে বুঝতে পারবি যে আসলে এটাই সব নয়, এর সাথেও কিন্তু অ্যারোমেটিকের ব্যাপারটা কিন্তু আরো বিষয়টা জড়িত। সেটা কি আমি তোকে বলছি। এবারে দেখ যে আমি তোকে কয়েকটা এক্সাম্পল দেব, তুই সেই এক্সাম্পলগুলো ভালো করে তুই দেখ। এই এক্সাম্পলগুলো যখনই তুই বুঝতে পেরে যাবি তখনই কিন্তু তোর এটা অ্যারোমেটিক ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এবার তোকে আমি এক্সাম্পলগুলো আগে দেখাই, এখানের প্রশ্নগুলোর উত্তর আমি তোকে দিয়ে দেবো। এক্সাম্পলগুলো আগে দেখাই, ভালো করে তুই শোন। এখানে বেনজিন, এখানে মাইনাস আছে, এটা মাইনাস আছে, ঠিক আছে? তাহলে কটা পাই ইলেকট্রন আছে এখানে? কটা পাই ইলেকট্রন? হাউ মেনি পাই ইলেকট্রন? এটাতে কটা তুই বল। আমি এখানে 8টা লিখে রেখেছি, তোকে আমি জিজ্ঞাসা করছি কটা, তুই বল আমাকে। তোকে আমি জিজ্ঞাসা করছি কটা, আমি লিখে রেখেছি। দুটো লোন পেয়ার আছে তো ওটা অ্যাড হয়ে যাবে না, 10 হবে তো। লোন পেয়ার আবার নেগেটিভ নেই, এই যে নেগেটিভ, এইটাই হচ্ছে এই লোন পেয়ারটাই নেগেটিভ করে লেখা আছে। এটা লোন ইলেকট্রন মানে ওটাই নেগেটিভটা। ছাড়, এখানে তুই বুঝতে, আচ্ছা লোন পেয়ারটা দিলাম না, তাহলে কত হলো বল, সিম্পল কত হলো বল? 8টা। 8টা, ঠিক আছে। এইটা 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 এটা এটা দেখে বল কটা হলো? 3টে তো বন্ড আছে, 1টা 2টো 3টে তো বন্ড আছে। আর নাইট্রোজেনের মাথায় কিন্তু লোন পেয়ার আছে। কটা হলো? 8টাই হবে। আচ্ছা 8টা হলো। এটাতে অক্সিজেনের মাথায় দেখ, এদিকে একটা লোন পেয়ার আছে, এদিকে একটা লোন পেয়ার আছে, আর এদিকে দুটো বন্ড আছে। কত হলো বল? 80 হচ্ছে। আচ্ছা 8 হচ্ছে, ঠিক আছে। দুঃখ করে বলার কিছু নেই, তোর যা হচ্ছে তুই চাইছিস এটা বলবি। আরে পাশে এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি, আমি তো তোকে জানতে চাইছি। এবার এটাতে কত হচ্ছে? এটাতে কিছু লিখিনি, লিখতে ভুলে গেছি। যাকে এটাতে কিছু লেখাই নেই, আমি তোকে জিজ্ঞাসা করে লিখবো। তো এইটা দুটো আর দুটো, আর এখানে কি দুটো, এটা কত 6টা। হবে? 6টা, ঠিক আছে 6টা মানলাম, এটা 6টা। আচ্ছা এখানে দুটো নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন আর এখানে নাইট্রোজেন, আবার এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে। তো কটা এখানে? কটা এখানে? কিন্তু লোন পেয়ার আছে এর মাথায় লোন পেয়ার আছে। এবার বল কটা? একটাই। হ্যাঁ 8টি হবে। এখানে 8টাই হবে। আচ্ছা এবারে আমি তোকে বলছি, এই যে 5টা মলিকিউলের যে তুই বের করেছিস না, মানে আমি বের করলাম, তোকে দিয়ে বের করালাম, এর মধ্যে একটারই পাই বন্ড ঠিক আছে, আর বাকি সকলের পাই বন্ডের ইলেকট্রনগুলো যা বের করা হয়েছে ভুল হয়েছে। এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটাই শুধু ঠিক আছে, এটাও ভুল হয়েছে। এবারে তুই বুঝতে পারছিস যে ব্যাপারটা কতটা জটিল। এটা তুই বোঝার চেষ্টা কর যে যত সহজে তুই ভাবছিস সেই সহজে কিন্তু সেই জিনিসটা কিন্তু নয়। এবার আমি তোকে বলছি, তুই বলবি যে এগুলো তো 8টা, আপনি তো যা বললেন তার বেসিসেই করলাম, লোন পেয়ার ধরতে বললেন, নেগেটিভ ধরতে বললেন, তার বেসিসেই তো করলাম, আবার এখন বলছেন এগুলো ভুল হয়েছে। ইয়েস, ভুল হয়েছে। কারণ কারণ অবশ্যই রয়েছে, আমি তোকে কারণ বলছি, তুই আমার কথাটা ভালো করে শোন, আগে চল, দেখতে পাবি যে নিজের ভুল নিজেই বুঝতে পারবি। সেটা হচ্ছে কি না, আমি অনেক আগে তোকে বলেছিলাম একটা কথা, যে কমপ্লিটলি কনজুগেটেড হতে গেলে তার একটা পি অরবিটাল
থাকতে হবে, একটা পি অরবিটাল থাকতে হবে, যে পি অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকবে, তার কোনো পি অরবিটাল থাকতে হবে। যে জিনিসটা তুই হয়তো গুরুত্ব দিসনি, এই পি অরবিটালের মজাটাই কিন্তু এখানে লুকিয়ে রয়েছে, যে পি অরবিটালটা কি অ্যাকচুয়ালি কাজ করছে। যদি শুধু বেনজিন হয় তাহলে সেই বেনজিনের প্রত্যেকটা কার্বন অ্যাটমের সাথে একটা করে পি অরবিটাল রয়েছে, যে পি অরবিটাল গুলো কিন্তু এই পাই বন্ড গুলো পি অরবিটাল গুলো করেছে। এই যে পি অরবিটাল, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, সব পি অরবিটাল গুলো রয়েছে, এবং সেই পি অরবিটাল গুলো সব পাই বন্ড করেছে। টোটাল 6 পাই ইলেকট্রন এটাতে রয়েছে, এই কম্পাউন্ডটাতে রয়েছে, বেনজিনে। কিন্তু দেখ, যে যদি কোনো লোন পেয়ার থাকে কার্বনের ওপরে, তাহলে সেটা কোথায় থাকবে? লোন পেয়ার যদি থাকে তাহলে সেটা কোথায় থাকবে? দেখ, কথাটা বোঝার চেষ্টা কর, যে লোন পেয়ার যদি থাকে সেটা তো আর তার জন্য তো অ্যাভেলেবেল তো পি অরবিটাল নেই, তাহলে সে রেজোন্যান্সে কি করে পার্টিসিপেট করবে? ওই লোন পেয়ারটা তো কোনোভাবেই রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারবে না, কারণ ও আর অন্য যে অ্যাটমগুলো রয়েছে তার সাথে কোনোভাবেই বন্ডিং করতে পারবে না, কারণ ওই যে পাই বন্ডটা যেটা, ওই ইলেকট্রন পেয়ারটা যেটা, সেই ওই ইলেকট্রন পেয়ারটা কিন্তু ওর সাথে রাইট অ্যাঙ্গেলে থাকবে। রাইট অ্যাঙ্গেলে মানে কি? রেজোন্যান্স করতে গেলে একই প্লেনে থাকতে হবে। এই দেখ, এখানে একই প্লেনে আছে, কথাটা বোঝ। এইটা, 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 এগুলো সবই হচ্ছে রেজোন্যান্স করতে পারবে, কারণ সেম প্লেনে আছে। ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। আমি তোকে বুঝিয়ে বলছি, ভালো করে তুই এখানটা খেয়াল কর। ধর এটা বেনজিন, এটা বেনজিন, কথাটা আমার ভালো করে বোঝ, সময় লাগে লাগুক। এই সব কটা জায়গায় হাইড্রোজেন আছে, এই সব কটা জায়গায় হাইড্রোজেন আছে, হাইড্রোজেন গুলো লেখা থাকে না। তো এটাতে যদি আমরা এরকম করে বেনজিনটা লিখে দিই, তাহলে পাই বন্ড গুলো কিভাবে হয়েছে? এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এগুলো ওভারল্যাপ করেই পাই বন্ড হয়েছে, এই ওভারল্যাপ করে পাই বন্ড হয়েছে। এরা 6টা অরবিটাল এর সাথে ওভারল্যাপ করেছে, 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 এরকম এরকম ভাবে। সেই জন্য বেনজিন লিখলে ভিতরে একটা আমরা গোল্লা দিয়ে দিতাম, কারণ সকলের সাথে ওভারল্যাপ করেছে। এইবারে তুই এই হাইড্রোজেনটাকে সরিয়ে দে, হাইড্রোজেনটাকে সরিয়ে দিলে এখানটা কি হবে না, একটা লোন পেয়ার থাকবে, মানে নেগেটিভ চার্জ থাকবে। কিন্তু এই নেগেটিভ চার্জের যে অরবিটালটা সেটা কিন্তু পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রিতে থাকবে। একটা অরবিটাল সেটা অন্যদের সাথে একই প্লেনে নেই, একই প্লেনে না থাকলে সে কিন্তু রেজোন্যান্স করতে পারবে না, সকলের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। রেজোন্যান্স করতে গেলে ডাবল বন্ড ক্রাইটেরিয়াটা কেন ধরা হয়েছিল, যে ডাবল বন্ড এদিক থেকে ওদিকে যাবে? তার কারণটা হচ্ছে, ডাবল বন্ড থাকলে প্ল্যানার স্ট্রাকচার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তুই ভালো করে এখানে খেয়াল করে দেখ কি লেখা আছে। নোট দ্যাট CH বন্ড আর 90 ডিগ্রি টু দ্য পাই সিস্টেম। এই যে হাইড্রোজেনটা, এটা কিন্তু এর সাথে 90 ডিগ্রিতে রয়েছে। ওই ইলেকট্রন সরিয়ে দিয়ে যদি নেগেটিভ চার্জটা আসে, তাহলে কোনোভাবেই সে নেগেটিভটা রেজোন্যান্স করতে পারবে না। তো ন্যাচারালি ওটা কিন্তু পাই সিস্টেমের মধ্যে কনসিডার করা যাবে না। মানে কোনো অ্যাটমে যদি অ্যাটলিস্ট একটা যদি ডাবল বন্ড থেকে যায়, তাহলে তার উপরে যদি আর কোনো লোন পেয়ার থাকে, আমার কথাটা ভালো করে শোন, কোনো অ্যাটমে তুই তোর মতো করে বুঝে নে জিনিসটা, কোনো অ্যাটমে যদি দেখিস যে একটা ডাবল বন্ড অলরেডি হয়ে গেছে, মানে ওর পাই অরবিটাল ইউজ হয়ে গেছে, ওর উপরে যদি কোনো নেগেটিভ বা লোন পেয়ার থাকে, তুই সেটাকে পাই বন্ড কাউন্ট করার সময় কাউন্ট করতে পারবি না। আবারও বলছি, যদি কোনো অ্যাটমে দেখিস যে নেগেটিভ আছে কিন্তু তার সাথে অলরেডি একটা ডাবল বন্ড রয়েছে, তাহলে
ওই নেগেটিভটা পাই বন্ডের মধ্যে কাউন্ট করা যাবে না। ভালো করে খেয়াল করে দেখ যে আমি কি বলছি। এ দেখ, এইখানে কার্বন আছে, এই কার্বনটার মাথায় নেগেটিভ চার্জ আছে। আমার কথাটা ভালো করে শোন, এই কার্বনটার মাথায় নেগেটিভ চার্জ আছে, কিন্তু কার্বনটা অলরেডি একটা পাই বন্ড করে রয়েছে। আমি বলছি যে যদি কোনো অ্যাটম অলরেডি একটা পাই বন্ড করে থাকে, তার উপরে সে লোন পেয়ার থাকুক বা নেগেটিভ থাকুক, সেগুলো কোনোটাই ধরা যাবে না, কারণ অলরেডি তার রেজোন্যান্সে পার্টিসিপেট করার মতো একটা ইলেকট্রন পেয়ার অলরেডি ইউজ হয়ে গেছে। তাহলে তার আর যে ইলেকট্রনই থাকুক না কেন, ওটা ওর সাথে একই প্লেনে থাকবে না, সেটা অন্য প্লেনে থাকবে, সেই জন্য সেটা ইউজ করা যাবে না। বেনজিন অ্যানায়নে এই দেখ 2 2 4 2 6, 6-এর সাথে তুই 2 করতে পারবি না, কারণ এই যে কার্বনটা রয়েছে অলরেডি ওর পি অরবিটাল ইউজ হয়েছে রেজোন্যান্সে। এই যে এইটা, এই যে রেড করে রেখেছি, এই যে অ্যারো দিলাম, এই ইলেকট্রনটা এই কার্বনের সাথেই টাচ করে রয়েছে, ওই পাই বন্ডটা ওই ইলেকট্রনের সাথে টাচ করে রয়েছে। তুই এখানে কিন্তু কোনোভাবেই তুই 6টার বেশি 8টা করতে পারবি না, কারণ এই লোন পেয়ারটা বা নেগেটিভ চার্জটা এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, কোনোভাবেই অন্যের সাথে ওভারল্যাপ করতে পারবে না বা রেজোন্যান্স করতে পারবে না, নো রেজোন্যান্স। এবার দেখ এই নাইট্রোজেনটা, নিচে দেখ নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার তুই কনসিডার করবি না। কেন করবি না? কেন করবি না? না, এই দেখ এই নাইট্রোজেনের অলরেডি এখানে একটা পাই বন্ড আছে, যেটা ওই নাইট্রোজেনের পাই বন্ড যার আছে, তার আবার দ্বিতীয়বার আবার ইলেকট্রন ধরা যাবে না, কারণ অলরেডি তো ও পার্টিসিপেট করছে একটা রিং এর মধ্যে, রেজোন্যান্সে পার্টিসিপেট করছে পাই বন্ড দিয়ে। আবার যদি আরো ইলেকট্রন থাকে, সে তাহলে পার্টিসিপেট করতে পারবে না। যে কোনো একবার ধরা যাবে, একটা অ্যাটমের জন্য দুবার করে লোন পেয়ারও রয়েছে, নেগেটিভ চার্জও রয়েছে, পাই বন্ডও রয়েছে, এরকম ধরা যাবে না। যদি দুটো লোন পেয়ার থাকে তাহলে একবারই ধরতে হবে, একটাই সে রেজোন্যান্সের মধ্যে যাবে, বাকি যাবে না। কথাটা বোঝার চেষ্টা কর, এই কথাটা বুঝেছিস না বুঝিসনি? যদি কোনো অ্যাটমের সাথে যদি ডাবল বন্ড থাকে, তাহলে ওই অ্যাটমের ওপরে কোনো নেগেটিভ চার্জ বা লোন পেয়ার রেজোন্যান্সে আসবে না, ওটা ধরা যাবে না। আমি তোকে পুরানো যে জায়গাটা দেখাচ্ছিলাম সেই জায়গাটা আমি দেখাচ্ছি। দেখ, এই দেখ এখানে নেগেটিভ আছে তো এই কার্বনে, এটাতে 8 হবে না, এটাতে 6 হবে। এটাতে দেখ নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড রয়েছে, এটা 8 হবে না, এটা 6 হবে। এবারে দেখ অক্সিজেনের সাথে দুটো, তো একটাই রেজোন্যান্সে পার্টিসিপেট করবে, দুটো তো একসাথে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারে না, এটা 8 হবে না, 6 হবে। নাইট্রোজেনের ওপরে এই দেখ এইটাতে আমি বলেছি একটাই ঠিক আছে, এই দেখ নাইট্রোজেনের যে লোন পেয়ারটা, এটা তো পার্টিসিপেট করতে পারবে, কারণ এর সাথে কোনো ডাবল বন্ড আটকে নেই, তাহলে এটা 6 ঠিকই আছে। কিন্তু এইখানে দেখ এই কম্পাউন্ডটা আমি মুছে দিচ্ছি, এই কম্পাউন্ডটা দেখ, এই নাইট্রোজেনটা দেখ আর এই নাইট্রোজেনটা দেখ, দুটো নাইট্রোজেন দেখ ভালো করে দেখে আমাকে বল যে কোন এই নাইট্রোজেনটা হচ্ছে এ আর এই নাইট্রোজেনটা হচ্ছে ধর বি। তাহলে কোন নাইট্রোজেনের লোন পেয়ারটা তুই কনসিডার করবি যখন তুই পাই ইলেকট্রন গুনবি? কোন নাইট্রোজেনটা, এটা না বিটা? বল আমাকে। এ। এটা সিম্পল ব্যাপার, কারণ এর কোনো ইলেকট্রন পার্টিসিপেট করেনি, নাইট্রোজেনটার কোনো পার্টিসিপেট করেনি, তাহলে এই লোন পেয়ারটা পার্টিসিপেট করবে। কিন্তু এই নাইট্রোজেনের এই লোন পেয়ারটা পার্টিসিপেট করবে না, কারণ তার সাথে গায়েতে একটা ডাবল বন্ড রয়েছে, ওর তো কিছু ইলেকট্রন ডাবল বন্ডে গেছে, তো সেটা তো পার্টিসিপেট করবে। আবার কি করে পার্টিসিপেট করবে? সেই জন্য এটা 8 হবে না, এটা 8 হবে না। এই যে 2 2 4 আর এই 2 6 হবে, এটা 6 হবে। কিন্তু এখানে দেখ নাইট্রোজেনের গায়েতে কোনো ডাবল বন্ড নেই, এটাতে কার্বনের গায়ে ডাবল বন্ড আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এসব বোঝে না, বুঝতেই পারে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট গন্ডগোল করে। বেনজিনের মাথাতে এরকম নেগেটিভ চার্জ দিয়ে দিলে সবাই ভাবে যে এটা 8টা পাই ইলেকট্রন আছে, কোনোদিনই হবে না। কারণ এই যে কার্বনটা, যেটা এইখানে যে কার্বনটা রয়েছে, অলরেডি ওর ডাবল বন্ড পার্টিসিপেট করছে, ওর গায়েতে তুমি যতই নেগেটিভ চার্জ দাও, লোন পেয়ার দাও, কিচ্ছু হবে না, ও রেজোন্যান্স করতে পারবে না। আমার এই কথা বুঝেছিস কি বুঝিসনি? সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই বল, যদি বুঝতে পারিস খুবই ভালো ব্যাপার, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। কারণ এই ব্যাপার জটিলতার মধ্যে অনেকেই কিন্তু গন্ডগোল করে ফেলে, বিশেষ করে
এমসিকিউ কোশ্চেন দেয়, যে কয়েকটা কম্পাউন্ড তুলে দেয়, তুলে দিয়ে বলে যে বলো কে 4n+2 রুলকে স্যাটিসফাই করছে। সবাই ফটাক সে ইলেকট্রন গুনতে শুরু করে দেয়, গুনে বলে যে এ স্যাটিসফাই করছে, ও স্যাটিসফাই করছে। কিন্তু কোন ইলেকট্রনটা গুনতে হবে সেটা যদি মাথার মধ্যে না রাখিস তুই, তাহলে কিন্তু অ্যাব্রাবলি ইলেকট্রন গুনলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ নাইট্রোজেনের মাথাতেও এখানে লোন পেয়ার আছে, নাইট্রোজেনের মাথাতেও এখানে লোন পেয়ার আছে, নাইট্রোজেনের মাথাতেও এখানে লোন পেয়ার আছে, কিন্তু এই লোন পেয়ারটা কাউন্ট হবে, কিন্তু এই লোন পেয়ারটা কাউন্ট হবে না। এই ব্যাপারটাই কিন্তু এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, এখানেও নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, কিন্তু এটা কাউন্ট হবে না, এটা কাউন্ট হবে। এই ব্যাপারটা বুঝেছিস কি বুঝিসনি? আমি তোকে চেষ্টা করেছি বোঝাবার, আমি এমন এক্সাম্পল এখানে দিয়েছি যে এক্সাম্পল থেকে তুই ভালোভাবে বুঝে যাস। অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে, কিন্তু একটাই লোন পেয়ার পার্টিসিপেট করতে পারে রিং এর মধ্যে রেজোন্যান্সে, দুটো লোন পেয়ার কখনোই পার্টিসিপেট করতে পারবে না, অতগুলো তার পাই বন্ড করার ক্ষমতাই থাকবে না। তাই প্রচুর লোন পেয়ার থাকতে পারে, কিন্তু তার একবারই ধরতে হবে, দুবার লোন পেয়ার থাকলে দুটো ধরা যাবে না। ইজ ইট ক্লিয়ার অর নট? আমাকে বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। একদম very good। তো বিষয়টা আমি তোকে বললাম যে কিভাবে হয়, দেখ ভালো করে, যে পিরিডিন, বেনজিন, অ্যানায়ন আমি তোকে এখানে দেখিয়েছি, এবং কেমিস্ট্রিটাও আমি তোকে বলেছি। 5 মেম্বার রিং আমি তোকে দেখাচ্ছি। 5 মেম্বার রিং এর কিছু অ্যাম্বিগুইটি আছে, অ্যাম্বিগুইটি মানে প্রবলেম অ্যারাইজ করে। তো এখন আর কোনো প্রবলেম অ্যারাইজ নয়, এখন বিন্দাস আর কি তুই ভাবতে পারিস যে তোর কিন্তু এখানে 6টা পাই ইলেকট্রন এখানে রয়েছে, কারণ 2 2 4 এই কার্বনের সাথে টাচ করে কোনো পাই ইলেকট্রন নেই। ন্যাচারালি এখানে কিন্তু 4 পাই ইলেকট্রন, লোন পেয়ার কন্ট্রিবিউট 2 ইলেকট্রন, 4 পাই ইলেকট্রন ফ্রম 2 পাই বন্ডস, হুকেল নাম্বার মেনটেন করছে, সাইক্লিক প্ল্যানার সব হয়ে গেছে, এটা অ্যারোমেটিক। আমি তোকে একটু বাদে আরো সমস্ত সাম আপ করছি। দেখ পাইরোল, পাইরোল হচ্ছে সিমিলার সিচুয়েশন। পাইরোলে কিন্তু 6টা পাই ইলেকট্রন আছে। এখন তুই আর এত জটিল করে ভাবতেই হবে না, এখন তুই কম্পাউন্ড দেখবি আর বলবি ও আচ্ছা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে আর নাইট্রোজেনের আছে, ব্যাস 6টা পাই ইলেকট্রন এখানে হয়ে গেল। 4 পাই ইলেকট্রন আর এখানে দুটো ইলেকট্রন এই নাইট্রোজেনের লোন পেয়ার থেকে। দেখ কেস কত সুন্দর। এ দেখ এখানে অক্সিজেনের মাথায় আছে এই এক জোড়া লোন পেয়ার আর এক জোড়া লোন পেয়ার, কিন্তু লোন পেয়ার দু জোড়া থাকলে একটা আর একটার সাথে পারপেন্ডিকুলার থাকে, পি অরবিটাল থাকে। লোন পেয়ার গুলো কোথায় আছে? পি অরবিটাল। কথাটা বোঝার চেষ্টা কর, লোন পেয়ার গুলো পি অরবিটালে আছে। তো পিএক্স, পিওয়াই, পিজেড, তো পিএক্স আর পিওয়াই এ তো একে অপরের পারপেন্ডিকুলার, তাহলে একটা যখন রেজোন্যান্সে পার্টিসিপেট করবে আরেকটা এখন করতে পারে, অন্য প্লেনে রয়েছে তো সেজন্য করতে পারে না। সবসময় লেখা আছে দেখবি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে করতে পারবে না। ডোন্ট কাউন্ট অ্যাজ পাই ইলেকট্রন। তাহলে দুটো যেটা ওর সাথে একই প্লেনে আছে, এই যে এইটা একই প্লেনে আছে, সেম প্লেনে আছে, ওটা কাউন্ট করবি, কিন্তু বাকি দুটো কিন্তু কাউন্ট করবি না। তাহলে এখানে 2 2 4 আর এখান থেকে একটা কাউন্ট হবে, 6টা পাই ইলেকট্রন। একদম মজাদার ব্যাপার, 6 পাই ইলেকট্রন আমি এখানে লিখে দিয়েছি। দেখ ফিউরান বলে কম্পাউন্ডটা, এটা 5 মেম্বার রিং এ। এইখানে দেখ এটা নিয়ে আমি তোকে বলেছিলাম, তুই নিজেও বুঝতে পেরেছিস, এখন নিশ্চয়ই বুঝতে পেরে গেছিস যে দেখ নাইট্রোজেনের সাথে এখানে লোন পেয়ার আছে, নাইট্রোজেনের সাথে এখানে লোন পেয়ার আছে, কিন্তু কখনোই এই নিচের নাইট্রোজেনটা কিন্তু কাউন্ট হবে না, কারণ নাইট্রোজেন অলরেডি তার পি অরবিটালটা পার্টিসিপেট করেছে। তাহলে অন্যটা কি 90 ডিগ্রিতে রয়ে গেছে, ওটা কিন্তু পারপেন্ডিকুলার প্লেনে রয়েছে, এটা কাউন্ট হবে না। শুধু এইটা যেটা রিং এর সাথে অনলি নাইট্রোজেন হুইচ দ্য নট পার্ট অফ পাই বন্ড, যেটার সাথে পাই বন্ড নেই, কারণ তার যদি পাই বন্ড থাকে পাই বন্ড দিয়েই সে রিং এর রেজোন্যান্স করবে, আবার লোন পেয়ার দিয়ে করবে কেন? ডাবল কিছু হতে পারে নাকি? ডাবল হবে না, পাই বন্ড দিয়ে। তো এই নাইট্রোজেন তার পাই বন্ড আছে, এই নাইট্রোজেনের সাথে পাই বন্ড আছে, কিন্তু এই নাইট্রোজেনের সাথে পাই বন্ড নেই। তুই দেখলেই বুঝে যাবি, আমি প্রথমে থিওরিটা পড়াচ্ছি, কিন্তু তুই আলটিমেটলি দেখবি ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। কিন্তু থিওরিটা পড়ানো দরকার, ব্যাকগ্রাউন্ডটা তোর স্ট্রং করা দরকার, যে কেন ওটা পার্টিসিপেট, কোনো যদি স্যার তুই জিজ্ঞাসা করে যে তুমি কেন এই নাইট্রোজেনের ইলেকট্রনটা নিচ্ছ, ওটা বাদ দিচ্ছ, তখন হচ্ছে কি না পাই বন্ড একই প্লেনে আছে, তাই পাই বন্ডের সাথে লোন পেয়ার যদি থাকে, লোন পেয়ার আলাদা প্লেনে আছে, 90 ডিগ্রি প্লেনে আছে, ও রেজোন্যান্স করতে পারবে না, রেজোন্যান্স সেম প্লেনে। দিস ইজ দ্য থিওরি। কিন্তু তুই যখন কোশ্চেনে অ্যান্সার করতে যাবি, তুই এটা দরকার লাগবে না, দরকার লাগবে ওটাই যে আমি কোনটা খুঁজে বের করবো যে হুকেল রুলকে মেনটেন করছে, তাহলে দেখেই তুই বুঝে যাবি। আমি তোকে থিওরিটা অবশ্যই বলি, তার কারণটা হচ্ছে যে থিওরিটা ছাড়া কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু কখনোই সে ভালো কিছু করতে পারে না। হয়তো নাম্বার কোনো একটা পরীক্ষায় ভালো পেয়ে গেল, কিন্তু ভালো কিছু করতে পারে। আমি তোকে বলেছি একটা কথা
4 নম্বর রুলে চলে এসেছি। কত সময় লাগে শুধু একটাই জিনিস পড়াতে। 4 নম্বর রুলে চলে এসেছি। সেই 4 নম্বর রুলে আমি কি বলছি, আমি কথা বলেছিলাম যে generally if the first three conditions are met then it's usually safe to assume that molecule must be flat, মানে একই প্লেনে থাকবে এরকম ধরনের হতে পারে যে প্রথম তিনটে কন্ডিশন মানে সাইক্লিক, কমপ্লিটলি কনজুগেট আর 4n+2 পাই ইলেকট্রন, এই তিনটে যদি হয় তাহলে এটা মনে হতে পারে যে সমস্ত কম্পাউন্ড বাকি 4 নম্বর যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটাও কিন্তু মেনটেন হবে, তাই 4 নম্বর ক্রাইটেরিয়াটা কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু একটা কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডটা আমি তোকে দেখাচ্ছি, এটা অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে, সেটা হচ্ছে 10 অ্যানুলিন বলে একটা কম্পাউন্ড আছে, যে কম্পাউন্ডটা হচ্ছে এইটা। তাতে এটা কিন্তু অ্যারোমেটিক নয়, এটাতে সব কিছুই ঠিকঠাক আছে, 10টা পাই ইলেকট্রন আছে, এর মধ্যে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পাই ইলেকট্রন আছে, সাইক্লিক আছে, সবকিছুই আছে। কিন্তু although it is cyclic conjugated it has 10 pi electron but it is not flat। আমি বলেছি যে 1 থেকে 3 স্যাটিসফাই করলে 4 অটোমেটিক্যালি স্যাটিসফাই করবে বলেছিলাম, কিন্তু যখন বলেছিলাম তখন এই কথাও বলেছিলাম উইথ ফিউ এক্সেপশন, কিছু কম্পাউন্ড আছে, এই হাইড্রোজেন দুটো যে আলাদা করে লেখা আছে, ডিউ টু রিপালশন বিটুইন হাইড্রোজেনস দ্যাট অ্যারাইজ হোয়েন ইট ইজ ফ্ল্যাট কনফর্মেশন, ওই হাইড্রোজেনগুলো যদি একই প্লেনে চলে আসে তাহলে রিপালশন হয়, সেই জন্য কি হয় না সেটা কিন্তু অ্যারোমেটিক হয় না। উল্টো দিকে এইরকম ধরনের হাইড্রোজেন CH2 যদি এখানে জোড়া থাকে তাহলে কিন্তু সেটা অ্যারোমেটিক। তো অনেক সময়তে এরকম অ্যাবনর্মাল কেস হয়, যে কেসের কিছু কিছু আমি তোকে বললাম, এক্সপ্লেনেশন দিলাম। তো এখন আমাদের সময় এসছে যে আমাকে যদি এরকম বেশিরভাগ জায়গায়, যত জায়গায় আমি দেখেছি অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে এই এক্সাম্পলগুলোই বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় এসেছে, এইগুলো দিয়ে এর মধ্যে কোনো একটা দুটো তিনটে চারটে এরকম দিয়ে জিজ্ঞাসা করে যে এরা কি অ্যারোমেটিক কি অ্যারোমেটিক নয়, কে অ্যারোমেটিক বা কে অ্যারোমেটিক নয় সেটা তুমি বলো। তো এই কম্পাউন্ড একটা দুটো তিনটে চারটে এরকম ধর আমি লিস্ট করে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আরো হতে পারে, অনেক হতে পারে, কিন্তু আমরা কিভাবে ব্যাপারটা দেখবো আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, সাম আপ করছি, দেখ ভালো লাগবে। আমি তোকে বলছি যে বেনজিন অ্যারোমেটিক, তো চেক বক্স, আমরা চেক বক্স তৈরি করব। চেক বক্স মানে কি? চেক বক্স মানে হচ্ছে যে আমরা চেক করতে করতে যাব। দেখ কিরকম, খুব সুন্দর ব্যাপার। বেনজিন মলিকিউলটা লিখবো, আমার কাছে কি কি ক্রাইটেরিয়া না সেগুলোকে আমি আলাদা করে এরকম করে দিয়ে দিয়েছি। প্রথম কথা হচ্ছে এটা কি সাইক্লিক, এরকম দেখতে দেখতে যাব। স্যার বেনজিনের জায়গায় অন্য কম্পাউন্ড হতে পারে, সাইক্লিক, অ্যান্সার ইজ ইয়েস। এটা কি কনজুগেটেড, মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম আছে, ইয়েস। এটাতে কতগুলো পাই বন্ড আছে? 3টে পাই বন্ড আছে। এটাতে কি কোনো লোন পেয়ার আছে? সরি, নেই। এটাতে টোটাল কটা পাই বন্ড আছে? পাই ইলেকট্রন আছে 6টা। এটা কি 4n+2 স্যাটিসফাই করছে? তাহলে হ্যাঁ স্যাটিসফাই করছে। তাহলে সাইক্লিক যদি স্যাটিসফাই করে, কনজুগেটেড যদি স্যাটিসফাই করে, 4n+2 যদি স্যাটিসফাই করে, এই 3টে কলামে যদি ইয়েস পড়ে তাহলে অ্যারোমেটিক কি সেটা অটোমেটিক্যালি এটা ইয়েস পড়ে যাবে। দেখ কিরকম ভাবে আমরা ব্যাপারটাকে দেখি, এটা হচ্ছে বেসটাকে স্ট্রং করা, যে তুই বুঝে বুঝেই ব্যাপারটা বলছিস, হঠাৎ করে আন্দাজে মেরে দিচ্ছিস না। এবারে দেখ আমি তোকে পরপর আমি তোকে দেখাচ্ছি, তুই দেখ। এবারে বেনজিন অ্যানায়ন, আবার জিজ্ঞাসা করছে এটা কি সাইক্লিক? হ্যাঁ। এটা কি কনজুগেটেড? হ্যাঁ। কটা পাই বন্ড আছে? 3টে। কোনো লোন পেয়ার পাই ইলেকট্রন আছে? না। এই পাই ইলেকট্রন কিন্তু, এই ইলেকট্রন কিন্তু লোন পেয়ার নয়, লোন পেয়ার পাই ইলেকট্রন 0 লেখা রয়েছে। টোটাল পাই ইলেকট্রন 6। এটা 4n+2, ইয়েস। অ্যারোমেটিক, ইয়েস। বেনজিন অ্যানায়নও কিন্তু অ্যারোমেটিক। কেউ যদি ভুল করে, যদি এই ইলেকট্রনটা যদি 8টা গোনে, এই ইলেকট্রনটা যদি 8টা গোনে 8 ইলেকট্রন যদি করে দেয়,
তাহলে 4n+2 মেনটেন হবে না, তখন সে এটাকে বলবে অ্যারোমেটিক নয়, তখন সে এটাকে বলবে অ্যারোমেটিক নয়, কিন্তু তখন ভুল হয়ে যাবে, কারণ তার কিন্তু থিওরিটা ভালো করে জানা নেই যে ইলেকট্রন নেগেটিভ চার্জ দেখলেই কিন্তু সেটা ধরা যায় না, নেগেটিভ চার্জ কোথায় আছে, লোন পেয়ার কোথায় আছে সেটা দেখতে হয়, তার সাথে কি কোনো ডাবল বন্ড জুড়ে রয়েছে অলরেডি কি সে পার্টিসিপেট করছে কি করছে না, সে ব্যাপারটাকেও কিন্তু কনসিডার করতে হবে, কনসিডার না করলে কিন্তু মুশকিল। আমি তোকে আরো দেখাচ্ছি, তুই দেখ। সাইক্লোপেন্টাডাইইনাইল ক্যাটায়ন, সাইক্লোপেন্টাডাইইনাইল ক্যাটায়ন পজিটিভ আছে। সাইক্লিক, ইয়েস। কনজুগেটেড, ইয়েস। পাই বন্ড কটা? দুটো। লোন পেয়ার আছে না? নেই, এখানে তো নেগেটিভ আছে, এই পজিটিভ আছে, লোন পেয়ার নেই, লোন পেয়ার নেই। টোটাল পাই ইলেকট্রন কটা? চারটে। 4n+2 কি মেনটেন করছে না? এখানে তো পাই ইলেকট্রন চারটে, তাহলে 4n+2 কি করে মেনটেন হবে? নো। এই একটা যেই নো পড়ে গেল অটোমেটিক্যালি অ্যারোমেটিক কি নো হয়ে যাবে। সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন, ক্যাটায়ন। এবারে তুই আমাকে বল যে এটা যদি তোকে এই রকম দিত, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, অ্যানায়ন, তাহলে একে কি তুই অ্যারোমেটিক বলতিস কি অ্যারোমেটিক বলতিস না? এটাকে হ্যাঁ হ্যাঁ স্যার বলতাম। একে বলতিস, একে বলতিস, কারণ সাইক্লিক কনজুগেট সবকিছু মিলতো, এখানে তখন চারটে আর দুটো, এখানে ছটা পাই ছটা ইলেকট্রন। পাই ইলেকট্রন চলে আসতো, এখানে তুই তখন 6 লিখতিস, এখানে তখন ইএস লিখতিস, এখানে তখন ইএস লিখতিস। দেখ, চেক বক্স থাকলে কিন্তু সবকিছু ঠিকঠাক মেনটেন হবে, কারণ সবসময় ওরা চেষ্টা করে যে তুই কোন জায়গায় ভুল করতে পারিস। তুই যদি থিওরিটিক্যালি সাউন্ড হোস, বইতে অ্যারোমেটিসিটি নিয়ে কি লেখা আছে তুই নিজেও খুলে দেখতে পারিস। আমি কোনোদিনই এইসব বই মানে ফলো করে বা এরকম করে পড়াতে পারবো না। তার কারণটা হচ্ছে যে ইনফরমেশন বইতে দেওয়া থাকে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডের যে থিওরি, তুই যে তোর যে কেমিস্ট্রিটা যে ব্যাকগ্রাউন্ডটা যে স্ট্রং হবে, সে ব্যাপারটা কিন্তু বুকিস নলেজে কখনো হবে না। কথা আমি আগেও বলেছি, অনেকবার বলেছি, এখনো আমি সবসময় বলি যে তোর সিলেবাসে আছে ঠিকই কথা, কিন্তু ওই সিলেবাসটাকে অ্যাডাপ্ট করতে গেলে তোকে কিন্তু এক্সট্রা কিছু ব্যাকগ্রাউন্ডের কেমিস্ট্রি থিওরিটিক্যাল নলেজটা জরুরি, যেটা কিন্তু তুই বই থেকে পাবি না, যেটা হয়তো অন্য আরো অনেক রেফারেন্স বই পড়লে হয়তো সেখান থেকে একটু একটু করে, এই এতগুলো কম্পাউন্ড খুঁজে পেতে গেলে আমাকে অনেকগুলো বই পড়তে হবে, কিন্তু এটা তোর পক্ষে সম্ভব নয়, একার পক্ষে সম্ভব নয় যে তুই তাহলে কি শুধু কেমিস্ট্রি পড়বি সারাদিন রাত, এ তো সম্ভব নয়। ন্যাচারালি একটা অ্যারোমেটিসিটি বলে একটা ছোট্ট একটা জিনিস, সেটাতে হয়তো একটা কোশ্চেন আসবে কি নাও আসতে পারে, কিন্তু তার জন্য তোকে তার সম্পর্কিত থিওরিটা তো পড়তে হবে, কারণ তাহলে তুই অর্গানিকের আরো অন্য জিনিসপত্রগুলো দেখ, অ্যারোমেটিসিটি থেকে কোশ্চেন আসাটা বড় কথা নয়। অর্গানিক কেমিস্ট্রি যে 12 এ আছে, সেখানে যে কে অ্যারোমেটিক, তার কিরকম রিয়াকশন হবে, সেই সব জায়গাগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তোর কাছে। এরকম ভাবে তুই চেক বক্স, পাইরোল বলে একটা কম্পাউন্ড আছে, তো পাইরোল সেটা কি সাইক্লিক? সাইক্লিক। কনজুগেটেড, ইয়েস। পাই বন্ড কটা আছে? দুটো আছে। পাইলেট, লোন পেয়ার এখানে আছে, এই লোন পেয়ারটা কাউন্টেড হবে, কারণ নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড নেই, লোন পেয়ার কাউন্টেড হলো। টোটাল পাই ইলেকট্রন 6, 4n+2, ইয়েস। অ্যারোমেটিক, ইয়েস। কত সুন্দর ব্যাপার দেখ, আমি তোকে পিডিএফ পাঠিয়ে দেবো, তুই পড়ে দেখবি, তোর কোনো জায়গা আটকাবে না, অসুবিধা কিচ্ছু হবে না। এই নাইট্রোজেনের মাথায় প্লাস আছে, তাহলে এই নাইট্রোজেন কিন্তু কোনোভাবেই এখানে তার লোন পেয়ার নেই, এবং সে কিন্তু কিছু করতে পারবে না, রেজোন্যান্স করতে পারবে না। এ কি কনজুগেটেড? এখানে নো পড়ে গেছে। বাকি আমরা যদি দেখতামও, তাহলে এখানে 4 পাই ইলেকট্রন আসতো, তাহলেও কিন্তু এটা নো পড়তো, কিন্তু এখানে একবার নো পড়ে গেলে আর বাকি জায়গা দেখার দরকার নেই, অটোমেটিক্যালি প্রথমে নো পড়ে গেলে, এটা অর্ডারটাতে প্রথমে নো পড়ে গেলে তারপরে আর কোনো মতেই তো দেখার দরকার নেই। তো নাইট্রোজেনের মাথায় তো কোনো লোন পেয়ার নেই, সে তো রেজোন্যান্স করতে পারবে না, নাইট্রোজেন তো রেজোন্যান্সের বাইরে চলে যাচ্ছে, ন্যাচারালি এটা কিন্তু নন কনজুগেটেড, কনজুগেটেড নয়, ওটার জায়গায় কাটা চলে গেল, এটা পাইরুয়েল হবে না। পিরিডি, এই দেখ ভালো করে, ইয়েস। সাইক্লিক, কনজুগেটেড, 3টে পাই বন্ড, লোন পেয়ার, এই দেখ এই লোন পেয়ারটাকে আমরা কাউন্ট করছি না, কারণ নাইট্রোজেনের সাথে অলরেডি একটা পাই বন্ড নাইট্রোজেনকে টাচ করে রয়েছে, নাইট্রোজেনের গায়েতে একটা পাই বন্ড রয়েছে, তাহলে পাই ইলেকট্রন কিন্তু 6টাই হলো, 8টা করবো না। অনেকেই কিন্তু 8টা করে দিয়ে এটা কিন্তু অ্যারোমেটিক থেকে বাদ দিয়ে দেয়, কিন্তু আমি তোকে বললাম যে সেসব কিন্তু
করা যাবে না, কারণ ওই লোন পেয়ার কিন্তু পিরিডিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। পিরিডিনের নামও শুনেছিস, পিরিডিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এবং সেই তার ইলেকট্রন পেয়ার কিন্তু রিং এর মধ্যে রেজোন্যান্সে পার্টিসিপেট করবে না। তার 3টে যে ডাবল বন্ড আছে সেটাই করবে, 6টা পাই ইলেকট্রনই করবে। এখানে 8টা পাই ইলেকট্রন হচ্ছে না, 6টাই হচ্ছে, এবং অ্যারোমেটিক। অনেক দিয়েছি। থায়োফিন, থায়োফিন বলে একটা কম্পাউন্ড, তাতে 2টো লোন পেয়ার থাকতে পারে, কিন্তু আমি লোন পেয়ার ধরবো, লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে এক লোন পেয়ার পাই ইলেকট্রন হচ্ছে 2টোই আছে, আর এখানে পাই বন্ডে 2টো পাই বন্ড, তাহলে এখানে টোটাল 6টা পাই ইলেকট্রন হলো, কারণ 2টো পাই বন্ডে 2 × 2 আর এটাতে 2, তাহলে 6টা। ইয়েস ইয়েস, থায়োফিন, ফিউরান এগুলো সবই কিন্তু। সাইক্লোবিউটাডাইন, ভালো করে খেয়াল করে দেখ, সাইক্লোবিউটাডাইন, ইয়েস সাইক্লিক, কনজুগেটেড সাইক্লিক, পাই বন্ড 2টো, কটা পাই ইলেকট্রন? 4টে, লোন পেয়ার কিছু নেই, 4টে পাই ইলেকট্রন, তাহলে 4n+2, নো নো। এবারে এইটা খেয়াল করে দেখ যে এইটা যখন এইরকম এখানে মাইনাস আর এখানে মাইনাস তুই ফেলবি 2টো, তখন কিন্তু এটা অ্যারোমেটিক হয়ে যাবে, এটা তখন অ্যারোমেটিক হয়ে যাবে, কারণ এই 2টো পাই ইলেকট্রন আর এই 2টোও ধরবি, এই 2টোও ধরবি, কারণ এই কার্বনগুলোতে কোনো পাই বন্ড নেই, তাহলে 6 পাই ইলেকট্রন হয়ে যাবে, তাহলে তখন ইয়েস হয়ে যাবে, ইয়েস হয়ে যাবে। ছোটখাটো ব্যাপার যে এই কম্পাউন্ডটা হলো না অথচ এই কম্পাউন্ডটা হয়ে গেল। তুই খেয়াল করে দেখ, এইটা এইটা কিন্তু অ্যারোমেটিক হবে, 2টো পাই ইলেকট্রন, কিন্তু এইটা অ্যারোমেটিক হবে না, মাইনাস দিয়ে দিলে অ্যারোমেটিক নয়, কারণ 4টে পাই ইলেকট্রন। এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক নয়। এরকম ভাবে ছোটখাটো ব্যাপার, এই যে মাইনাস, ইয়েস ইয়েস, একটা পাই বন্ড, লোন পেয়ার ইলেকট্রন 4টে, 4 দিয়ে 6, ইয়েস ইয়েস। এগুলো না তুই থিওরিটিক্যালি কারেক্ট হলে এই জিনিসগুলো কিন্তু তুই বলতে পারবি না, এটাতে কিন্তু চাপ হয়ে যাবে। এরকম প্রচুর। ন্যাপথালিন একদম পরিষ্কার, ইয়েস ইয়েস, 5টা পাই বন্ড আছে, 10টা পাই, লোন পেয়ারের কোনো চিহ্ন নেই, 4n+2 অ্যারোমেটিক। তো আমি অনেক এক্সাম্পল তোকে দেখালাম। পাইরিলিয়াম ক্যাটায়ন, এখানে কিন্তু এই ইলেকট্রন কিন্তু ধরা যাবে না, কারণ অক্সিজেনের সাথে অলরেডি একটা ডাবল বন্ড রয়েছে। তো পাইরিলিয়াম আয়ন যা যা দেয় আমি তোকে সব করেছি, মোর দ্যান সাফিসিয়েন্ট আমি তোকে এখানে এক্সাম্পলে দিয়ে দিয়েছি। জয়েন্ট পর্যন্ত তো চলে যাবে 6টা, ইয়েস ইয়েস। তো সবসময় এটা অ্যারোমেটিক হবে। ইন্ডোল বলে একটা কম্পাউন্ড, এটা অ্যারোমেটিক, ইয়েস ইয়েস, 4টে পাই বন্ড। এই ইলেকট্রন কিন্তু ধরতে হবে, কারণ নাইট্রোজেনের গায়েতে দেখ ডাবল বন্ড নেই, নো ডাবল বন্ড, নাইট্রোজেনের গায়েতে কিন্তু কোনো ডাবল বন্ড নেই। লোন পেয়ার, টোটাল পাই ইলেকট্রন 10টা, ইয়েস ইয়েস, 10টা পাই ইলেকট্রন মিলে গেল, ইয়েস। অ্যাজুলিন, এখানেও তাই, বড় বড় কঠিন কম্পাউন্ড দিক, কোনো ব্যাপার নেই, চেক বক্স অনুযায়ী যাবি, অ্যারোমেটিক কি অ্যারোমেটিক নয় তুই যে কোনো সময় বলে দিতে পারবি। তো এই হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস কারা, আমি বললাম। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এতক্ষণ ধরে আমি এটা বললাম টাইপস অফ অর্গানিক রিয়াকশন, এটা আর একটা পার্টে যাবো কিন্তু পরের দিনকার। কিন্তু এটা কি বুঝতে পেরেছিস অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলা হবে? এটা কি পরিষ্কার, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার। তো খুব ভালো, আমি খুশি হলাম, কারণ আমি অনেক আগের দিনকার একটা আমি প্রেজেন্টেশন আমি করেছিলাম, পড়াইনি, কিন্তু আমি ওটা পড়াবো বলে ভেবেছিলাম। তারপরে নিজে আমি প্রেজেন্টেশন করে কম্পাউন্ডগুলো দিয়ে সব সাজিয়ে টাজিয়ে নিজে পড়ে দেখি যে স্টুডেন্টরা বুঝতে পারবে কি না, কারণ অ্যারোমেটিসিটির কয়েকটা জায়গা কিন্তু স্টুডেন্টের পক্ষে প্রবলেম লাগতে পারে। সেটা হচ্ছে যে ভ্যাকেন্ট পি অরবিটাল আছে কিনা বোঝা, পারপেন্ডিকুলার প্লেনে আছে কিনা বোঝা, কমপ্লিটলি কনজুগেটেড বোঝা, এগুলো কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে খুব টাফ ব্যাপার। কারণ যতই আমরা বলি যে রেজোন্যান্স ব্যাপারটাকে মনে রাখতে হবে, কিন্তু স্টুডেন্ট, আমি দেখেছি যে 95% স্টুডেন্ট কিন্তু রেজোন্যান্সটা ঠিকঠাক নিতে পারে না। তো রেজোন্যান্সের সাথে যেহেতু এটা সম্পর্কযুক্ত, তাই আমি প্রথমে আগের দিনকার একটা প্রেজেন্টেশন করেছিলাম, সেটা আমি ডিলিট করে দিয়েছি, সেটা আমি রাখিনি,
সেটা ব্ল্যাকের ওপর করা ছিল, তো সেটা এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমি করেছি ওটার থেকে এটা আলাদা করার জন্য। তো আমার মনে হয়েছে যে ওই প্রেজেন্টেশনে তুই বুঝতে অসুবিধা হবে, তো সেই জন্য ওটাকে বাদ দিয়ে আমি করেছি। তো সবসময় আমি চেষ্টা করি যে যাতে করে তোরা ভালোভাবে বুঝতে পারিস, তোরা যদি বুঝতে পারিস তাহলে আমার খুবই ভালো লাগে। যে কারণ অনেক খাটতে হয়, অনেক সময় যায়, প্রচুর সময় যায়, নিজে হয়তো কল্পনাও করতে পারবি না যে একটা ক্লাসের পড়ানোর জন্য কতখানি টাইম লাগে, যে তার সমস্ত জিনিসপত্রগুলোকে রেডি